সো আমরা আজকে কথা বলবো হচ্ছে অন পেজ এসইও নিয়ে। আপনারা জানেন যে অন পেজ এসইও এসইওর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এবং আমরা এসইওটাকে যদি মানে এসইওর কোথায় কোথায় কাজ করবেন এইভাবে যদি আমরা এসইওটাকে ভাগ করি, তাহলে এসইওটা হচ্ছে মূলত ৩ ভাগে ভাগ করা যায়, তাই না? কি কি কেউ বলতে পারবেন? অন পেজ এসইও, তারপর অন পেজ অফ অফ পেজ পেজ এসইও, আরেকটা অন পেজ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও, তারপর হচ্ছে টেকনিক্যাল এসইও, তাই না? জি অফ পেজ এসইও এবং উপরটা হচ্ছে টেকনিক্যাল এসইও। এই তিনটা পার্ট, এই তিনটা পার্টের মধ্যে অন পেজ এসইওর আরেকটা নামও আছে, অনেকেই বলতে শুনবেন যে অন সাইট এসইও বলে, অন সাইট এসইও, আবার অফ সাইট এসইও এবং টেকনিক্যাল এসইও। সো দুটো আসলে একই জিনিস। অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও, এই তিনটা পার্ট। সো আমরা আজকে মেইনলি কথা বলবো হচ্ছে অন পেজ এসইও নিয়ে। অন পেজ এসইওর মধ্যে কোন কোন জিনিসগুলো আছে আমরা প্রত্যেকটা পার্ট দেখব। তার আগে আমি একটু আপনাদের সাথে কিছু জিনিস ইন্ট্রোডিউস করাই দিই। যেমন ধরেন, এটা নিয়ে আমরা অলরেডি কথাবার্তা বলেছিলাম। যেমন আমি যদি গুগলে যাই, গুগলে যে ধরেন লিখে সার্চ করি যে কোনো একটা বিষয়ে, যে অন পেজ এসইও, অন পেজ এসইও, ধরেন অন পেজ এসইও গাইড, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি, এই রেজাল্টগুলোর ভেতরে কি কি থাকে একটু জাস্ট এগুলোকে কি বলে? এগুলোকে বলে এক একটা স্নিপেট, তাই না? এটা আগেও কথা বলেছিলাম না? জি ভাইয়া, এক একটা রেজাল্টকে কি বলে? এক একটা স্নিপেট বলে। স্নিপেট। তাহলে স্নিপেটের ভেতরে নর্মালি কি কি থাকে? প্রথমে দেখেন ওয়েবসাইটের নাম, তাই না? ব্র্যান্ড নামটা। তারপরে কি থাকে? এটাকে আমরা ইউআরএল পাথ বলতে ইউআরএল। পারি, হ্যাঁ। অথবা মানে এটা পুরোপুরি ইউআরএল না, ইউআরএল আসলে পাথ আকারে থাকে। আগে এটা পুরো ইউআরএলটাই দেখাতো, কিন্তু এখন ইউআরএল এর এটা একটা পাথ বা এরকম আকারে হচ্ছে দেখায়। এরপরেরটা হচ্ছে কি? টাইটেল। এবং তারপরের এই অংশটুকুকে কি বলে? ডেসক্রিপশন বা মেটা মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন। তো টোটাল এই 4টা পার্ট। সো 4টা পার্টের মধ্যে আমি যদি বলি, তাহলে প্রত্যেকটা পেজের যখন আমরা অন পেজ এসইও করি, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এখানে যেই 3টা পার্ট। যেমন ধরেন এটা তো আসলে ব্র্যান্ড নাম ছাড়া এই পার্ট, এখানে এই 1টা 2টা 3টা, এই 3টা পার্ট কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ অন পেজ এসইওর জন্য। তাহলে 3টা পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে কি? ইউআরএল। আমরা যদি পেজের ভেতরে যাই, দেখব যে এখানে AHREFS, তারপরে ব্লগ, তারপর অন পেজ এসইও, ঠিক এরকম করি, তাই না? দেখেন তো ইউআরএলটা এরকম না? এরকম। জি ভাইয়া, তাহলে নাম্বার 1, এই পেজের আইডেন্টিটি ক্রিয়েট করতে যেই 3টা স্নিপেটে এই পেজের ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি প্রকাশ করে, সেই 3টা পার্ট হচ্ছে কি? 1 নাম্বার হচ্ছে ইউআরএল, 2 নাম্বার হচ্ছে কি? টাইটেল, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। সো এই 3টা পার্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অন পেজ এসইওর জন্য। আমরা আরেকটা ব্যাপারে আসি, যে টাইটেল আসলে কোনটা। এখানে আমরা কোনো একটা পার্টিকুলার পেজের ভিতরে যখন ঢুকি, তখন আমরা যে টাইটেলটা দেখি, এটাকে সাধারণত আমরা H1 হেডিং বলি। এটা কিন্তু টাইটেল না। এটার নাম কি বলেন তো? H1 H1 হেডিং। হেডিং। বা আমার এই কন্টেন্টটার মূল হেডিং যেটা, সেই মূল হেডিংটাকে কি বলে? H1 হেডিং। তাহলে এটা যদি H1 হেডিং হয়, তাহলে আমার টাইটেল কোনটা? টাইটেলটা বেসিক্যালি ইনভিজিবল থাকে, মানে এটা আমার কন্টেন্টের ভেতরে শো করে না। এটা আমার ব্যাকএন্ড থেকে কি করতে হয়? সেট করে দিতে হয়। এবং এবং সেই জিনিসটা যদি আপনি দেখতে চানও, তাহলে কোথায় দেখবেন? সেটা হচ্ছে এই যে ব্রাউজারে যেটা শো করে, সেটা কি বলেন তো? এটাকে কি বলে? এটা হচ্ছে টাইটেল। টাইটেল, তাই না? আর এটার নাম হ্যাঁ, কি? জি, এটার নাম হচ্ছে H1 হেডিং। হেডিং। ঠিক আছে, এখন আসেন
আপনার প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই দুটো জিনিস তো একই দেখতে পাচ্ছি। দেখেন তো দুটো জিনিস হুবহু এক কিনা। অন পেজ এসইও, তারপর হচ্ছে হোয়াট ইট ইজ প্লাস হাউ টু ডু ইট, চেকলিস্ট ইনক্লুডেড। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এইটাতে একই। কিন্তু যেটা হয় কি, আপনি যদি এই টাইটেলটাকে যদি আলাদাভাবে কাস্টমাইজ করে না দেন, তাহলে সাধারণত যেটা আপনার H1 হেডিং সেটা অটোমেটিক্যালি কি হয়ে যায়, টাইটেল হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? আবারও বোঝেন, দুটা জিনিস কিন্তু ডিফারেন্ট। এই যে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটার নাম কি, H1 হেডিং, আর এইটার নাম কি, টাইটেল। এইটার নাম হচ্ছে টাইটেল। এখন আপনার মানে সাধারণত দুইটা জিনিস আলাদা আলাদা, কিন্তু আপনি যদি এই টাইটেলটা আলাদাভাবে সেট না করেন, তাহলে অটোমেটিক্যালি কোনটা টাইটেলের ভেতরে চলে আসবে, আপনার কন্টেন্টের H1 যে হেডিং যেটা, সেটা অটোমেটিক্যালি টাইটেলের ভেতরে চলে আসবে। কিন্তু আপনি যদি চান দুইটাকে আলাদাভাবে রাখতে, তাহলে আপনি এখানে চাইলে কি করতে পারবেন, আলাদাভাবে এটাকে চেঞ্জ করে দিতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে টাইটেল আর H1 হেডিং একই হইতে পারে, বাট টাইটেলটাকে চেঞ্জ করা যাইতে পারে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ব্যাপার। এবার আসেন যে সার্চ ইঞ্জিনে স্নিপেটে যে জিনিসটা দেখায়, সেটা কি আসলে টাইটেল দেখায় নাকি H1 হেডিং দেখায়? আপনারাই বলেন তো কোনটা দেখায়? টাইটেলটা দেখায়। এক্স্যাক্টলি, এখানে কিন্তু H1টা দেখায় না, এখানে কোনটা দেখায়, H1 মেইনলি হচ্ছে টাইটেলটা দেখায়। এখন যদি ব্যাপারটা এরকম হয় H1 হেডিং আর টাইটেল একই জিনিস, তাহলে তো এইটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, মাঝে মাঝে গুগল এরকমটাও হতে পারে যে গুগল যখন ক্রল করে, তখন গুগল দেখছে যে আপনি যেটাকে টাইটেল হিসেবে দিছেন সেটার চেয়ে বেটার আপনার H1 হেডিংটা, যদি দুইটা আলাদা আলাদা হয়। যদি H1 হেডিংটা এটার চেয়ে বেটার হয়, তাহলে অনেক সময় গুগল টাইটেলটাকে পিক না করে কোনটা পিক করে, H1 হেডিংটাকে, এবং সেটাকেই কোথায় দেখায়, স্নিপেটে দেখায়। টাইটেল ক্লিয়ার? দেখায়, হ্যাঁ। বুঝতে পারছেন বিষয়টা সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা আরেকটু দেখি যে ডিফারেন্ট পাই কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে একই, কিন্তু কখনো কখনো ডিফারেন্ট দেখবেন। যেমন আমরা এই ক্ষেত্রে একটু দেখি। হ্যাঁ, এটা কি দেখেন তো, অন পেজ এসইও, তারপরে দ্য ডিফিনিটিভ গাইড প্লাস ফ্রি টেমপ্লেট 2024। দেখেন তো এক্স্যাক্টলি এই জিনিসটাই এখানে আছে কিনা, হুবহু আছে কিনা, নাকি একটু চেঞ্জ আছে? তাহলে এবার বুঝতে পারতেছেন দুটো জিনিস আলাদাও হতে পারে, আবার সেমও হতে পারে। হ্যাঁ, এবার আসেন এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সাধারণত আমরা যে একটা পেজের মূল যে হেডিং, সেই হেডিংটা কি হয়, সেটার নাম কি, H1 হেডিং, মানে একদম মূল হেডিং। এবার একটু একটা ব্যাপার একটু বোঝেন, মূল হেডিং একটা পেজের কি দুইটা হতে পারে? না, একটাই হবে না, এখানে কিন্তু একটা বড় ভুল আছে। আমরা যারা এসইওর কাজ করি, এমনকি অনেক এসইও প্রফেশনালও কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার করে না বলার সময়। অনেকেই যেটা করে, ধরেন এই যে এখানে একটা হেডিং বা নিচে আরেকটা হেডিং, ঠিক আছে, অনেকে যেটা করে যে মূল হেডিংগুলো সবগুলোকে কি দিয়ে রাখে, H1 দিয়ে রাখে। কিন্তু আলটিমেটলি H1 কয়টা হয় একটা পেজের মধ্যে? একটাই। যদি একাধিক হয় তাহলে এটা আপনার রং এসইও, মানে এটা আপনার একটা কি ভুল করতেছেন। আমার কথা কি বুঝতে পারছেন? H1 হেডিং অলওয়েজ কি হবে, প্রত্যেকটা পেজের একটা করেই হবে, কখনো আপনার একটা পেজে H1 হেডিং দুইটা হবে না। তাহলে এবার আসেন বাকি হেডিংগুলো কি কি আছে। HTML এ ওয়েবের ভাষাটা কি? ওয়েবের ভাষাটা হচ্ছে HTML, তাই তো? আমি যদি তিনটা জিনিসকে এভাবে বলি, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই তিনটা কিন্তু একেবারে কোর। মানে এই মুহূর্তে যদি আমরা ওয়েবের একেবারে তিনটা ভাষা বলি, তাহলে সেই তিনটা ভাষার মধ্যে একটা হচ্ছে HTML, তারপরটা হচ্ছে CSS, তারপরটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই তিনটার মধ্যে বেসিক পার্থক্য কি? আমি জানি যে আপনারা আমার চেয়ে ভালো জানেন, কারণ আপনারা অনেকেই আছেন যে ওয়েব নিয়েই কাজ করেন।
তাহলে আপনাদের আমার চেয়ে অন্তত ভালো জানার কথা। কিন্তু তারপরও আমি আমার জায়গা থেকে কনসেপ্টটা ক্লিয়ার করি, যদি আপনারা অনেকেই আমার মতো কম জানা মানুষ হয়ে থাকেন। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে HTML-টা হচ্ছে একটু হিউম্যান বডির সাথে কল্পনা করেন। একদম একজন মানুষ দাঁড়িয়ে আছে। এই যে একজন মানুষ দাঁড়ায় আছে, তার ভিত্তিটা কি বলেন তো? স্কেলিটন, তাই না? জি স্কেলিটনটা কি করে? তাকে জোর দেয়, শক্তি দাঁড়া দেয়, রাখতে সাহায্য যে কোনো করে। কোনো একটা যে অবলম্বন, তাই একজন হিউম্যান বডির অবলম্বনটা কি? অবলম্বনটা হচ্ছে স্কেলিটন, তাই তো? কঙ্কাল। জি এই কঙ্কালটা যদি না হতো তাহলে কি হতো মানুষের? একদলা জাস্ট মাংস, তাই না? এটা কি যে জি দাঁড়ানোর মতো কোনো সামর্থ্য অর্জন করতে পারতো বা হাঁটতে পারতো, চলাফেরা করতে পারতো? পারতো না। তো তাহলে এই যে HTML-টাকে আমরা যদি এবার কম্পেয়ার করি, এক্স্যাক্টলি যে মানুষের শরীরের যে কঙ্কালটা, স্কেলিটনটা, ওয়েবের এরকম স্কেলিটনটার নাম হচ্ছে HTML। ক্লিয়ার? জি ওয়েবের কঙ্কালটা কি? কঙ্কালটা হচ্ছে HTML। HTML। তাহলে HTML-টা কি করতেছে? শুধু স্ট্রাকচারটা তৈরি করতেছে। ধরেন আপনার একটা বিল্ডিং এর কি হচ্ছে? পিলারগুলো আপনি tৈরি করছেন, বেসমেন্ট তৈরি করছেন। তাহলে এটা কি? এটা হচ্ছে HTML। এবার আসেন জিনিসটাকে, এবার আপনি একটা সুন্দর জামা পরালেন। এই যে হিউম্যান বডির উপরে ধরেন এই যে মানে মানুষের এই যে স্কিন এগুলো, স্কিন দেয়া, স্কিনের যে এইটা অবয়বটা, এইটাকে এবার আমরা বলতে পারি যে একটা শুধু স্কেলিটন যদি থাকে তাহলে এটা কিন্তু দেখতে সুন্দর লাগে না, দেখতে খুব এলোমেলো লাগে, বা হচ্ছে ডিফারেন্সিয়েট করা যায় না। এখন আপনি কি করলেন যে না, জিনিসটার একটু সাজসজ্জা দরকার। এই সাজসজ্জা এবং সৌন্দর্যটা হচ্ছে কি? সেটা হচ্ছে CSS। CSS-টা কি করে? CSS-টা এবার যে হ্যাঁ, এটা দেখতে এবার সুন্দর। না হয় চিন্তা করেন যে 3টে স্কেলিটন যদি পাশাপাশি দাঁড় করায়, 3টার মধ্যে কি পার্থক্য করা যাবে যে কোনটা কি? না না। এবার না যদি না ডিফারেন্সিয়েট করা যাবে না। ডিফারেন্সিয়েট করা যাবে না। এই ডিফারেন্সিয়েটটা করার জন্য আপনাকে কি করতে হবে? আলাদা করার জন্য আলাদাভাবে ফুটায় তুলতে হবে। এই জিনিসটা কে করে? এটা করে CSS। ওকে, তাহলে এবার দেখেন HTML CSS এইটা দিয়েই কিন্তু একটা স্ট্যাটিক পেজ হয়ে যায় সাধারণত, আর কোনো কিছু লাগে না। এখন আসেন হিউম্যান বডির যদি মুভমেন্ট না থাকে তাহলে তো আসলে কোনো কিছুই না এটা, তাই না? জড়বস্তু। মানুষ তো আর জড়বস্তু না। মানুষের মধ্যে হাঁটা চলা করতে পারে, কথা বলতে পারে। এই যে মুভমেন্টগুলো, এই মুভমেন্টের কাজ ওয়েবের কে করে? জাভাস্ক্রিপ্ট। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে জাভাস্ক্রিপ্টের কাজ কি? যত ধরনের মোশন আছে, ইন্টারাকশন করার যা কিছু আছে, সেই কাজগুলো কি করে? জাভাস্ক্রিপ্ট। মানে মোশন দেয়। যেমন শরীরের মধ্যে, মানুষের হিউম্যান শরীরের এই যে রক্ত সঞ্চালন, এই রক্ত সঞ্চালনকে আমরা বলতে পারি কার সাথে কম্পেয়ার করতে পারি? জাভাস্ক্রিপ্টের সাথে। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ওকে। সো এটা হচ্ছে মেইনলি 3টা আমি ভাষা বললাম। এবার আসেন যে আমাদের এসইওর সাথে কোনটার আসলে কানেক্টিভিটি আছে? সবচেয়ে বেশি কানেক্টিভিটি হচ্ছে HTML এর। আপনার জাভাস্ক্রিপ্টের সাথেও তেমনভাবে কানেক্টিভিটি নাই, আবার হচ্ছে CSS এর সাথেও কানেক্টিভিটি নাই। তার মানে আপনাকে যদি আপনার এসইওর পাশাপাশি আপনি যদি HTML-টা সম্পর্কে একটু ভালো ধারণা থাকে, তাহলে আপনার জন্য কাজগুলো করাটা খুব ইজি হবে। কারণ আমরা তো হয়তো এখন শিখব আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে, কিন্তু ওয়ার্ডপ্রেসই তো সব না। এমনও হতে পারে কখনো কখনো কোনো ক্লায়েন্ট আসতে পারে আমার কাস্টম ওয়েবসাইট করা, যেখানে আমার প্রত্যেকটা কোডের ভেতরে ঢুকে আমাকে চেঞ্জ করতে হবে, এসইওর কাজগুলো করতে হবে। সেই ক্ষেত্রে আমার কি লাগবে? আমার কিন্তু ভাষার দক্ষতা থাকা লাগবে। আমাকে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট 3টা ভাষা সম্পর্কেই যদি আমার খুব ভালো আইডিয়া থাকে, তখন আমি যে কোনো কাস্টম ওয়েবসাইটগুলো নিয়ে আমরা ডিল করতে পারবো। যেমন ধরেন দারাজের ওয়েবসাইট, এটা কিন্তু কোনো CMS কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করা না। এগুলো কি র কোডে করা ওয়েবসাইট, বুঝতে পারছেন? এই টাইপের যে ওয়েবসাইটগুলো বা বিশাল বড় প্রজেক্ট যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনাকে এই ধরনের স্কিলগুলো থাকা দরকার, এই কোডিং নলেজটা। কিন্তু যদি আমি জেনারেল জায়গা থেকে বলি, সেক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো একই ধরনের, খুব ইজিলি এগুলোকে হ্যান্ডেল করা যায়। এগুলোর
যদি আপনি হ্যান্ডেল করেন সেক্ষেত্রে আপনার হয়তো কোনো ল্যাঙ্গুয়েজ না জানলেও আপনার চলবে। যাই হোক, আমরা আবার ফিরে আসি এই আচ্ছা ভাই, HTML একটা এর। কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর। আচ্ছা, আমরা তো আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইট গুলো করি সিএমএস দিয়ে, সেগুলো তো আমরা দেখেছি প্রায় টোটাল ওয়েবসাইটের 38 বা 40% হুম হুম ওয়েবসাইট হচ্ছে বিশ্বে বাঘা বাঘা ওয়েবসাইট, হুম হুম নাসার, হুম, তারপরে অনেক ভালো ভালো ওয়েবসাইট, বেশ নিউ বড় ইয়র্ক বড় ওয়েবসাইট। টাইমস, হ্যাঁ হ্যাঁ, এগুলার অনেক ওয়েবসাইট এই হুম সিএমএস দিয়ে করা বা হুম ওয়ার্ডপ্রেস দিয়ে করা। তো এগুলাকে র্যাঙ্ক করা সহজ, মানে হুম, ওয়ার্ডপ্রেস দিয়ে র্যাঙ্ক করা সহজ নাকি এইচটিএমএল বা ওকে কোড ব্যবহার করে যে ওয়েবসাইটগুলো অনেক সেগুলো র্যাঙ্ক করা সহজ, ওকে মানে ওকে এসইও তে? ওকে, আমি একটু জাস্ট বলি। সেটা হচ্ছে এসইওর পার্সপেক্টিভ থেকে আপনার র্যাঙ্ক করা সহজের চেয়েও কোনটা ম্যানেজ করা সহজ, এই কথাটা যদি বলি তাহলে এসইওর পার্সপেক্টিভ থেকে অবশ্যই আপনার যদি কোনো সিএমএস ব্যবহার করে ওয়েবসাইট হয় এগুলো খুব সহজে, বিশেষ করে ওয়ার্ডপ্রেসের মতো এত সহজে অন্য কোনো কিছুই ম্যানেজ করা যায় না, খুব সহজে আপনি করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে তুলনামূলকভাবে দেখা গেছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যেহেতু আপনি ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রচুর পরিমাণ এসইও ফোকাস করেই ওয়ার্ডপ্রেসটা অলওয়েজ কাজ করে। ওয়ার্ডপ্রেসের ফাংশন টাংশন সব কিছু এসইও ফোকাস করে এবং অসংখ্য ফ্রি রিসোর্সেস আছে যেগুলো দিয়ে এসইওর এমন কোনো কিছু নাই যেটা আপনি মানে কোনো টেকনিক্যাল নলেজ ছাড়া আপনি করতে পারবেন না, সব কিছুই আপনি করতে পারবেন। কিন্তু আমি যদি বলি যে তাহলে একটু এবার চিন্তা করেন, তাহলে এসইওর আপনি সব কিছু করতে পারবেন ওয়ার্ডপ্রেস দিয়ে, তার মানে অন্য যদি কোডের ওয়েবসাইট হয় তাহলে সব কিছু করতে গেলে আপনার অনেক অনেক ঝামেলা হবে ম্যানেজ করতে গেলে। সো সেক্ষেত্রে দেখা গেছে হয়তো 10টা কাজের মধ্যে আপনি 5টা কাজ ঠিকমতো করতে পারলেন, 3টা কাজ হয়তো বা করতেই পারলেন না। তাহলে আপনিই বুঝতে পারতেছেন যে কোনটাতে র্যাঙ্ক করা ইজি, কোনটাতে র্যাঙ্ক করা ইজি মনে হয় সিএমএস দিয়ে, তাহলে সিএমএস দিয়ে বা সিএমএস দিয়ে। ওয়ার্ডপ্রেস কারণ দিয়ে। সিএমএস এ বিশেষ করে ওয়ার্ডপ্রেসে আপনি সব কিছু করতে পারবেন, এসইওর এমন কোনো কিছু নাই যেটা আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি করতে পারবেন না, এবং উইদাউট কোনো কোডিং নলেজ ছাড়াই আপনি সবকিছু করতে পারতেছেন ওয়ার্ডপ্রেস দিয়ে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে ভাই হ্যাঁ তাহলে ভাই ই কমার্স যে ওয়েবসাইট গুলা হুম, লাইক দারাজ, তারা কেন কোডিং এ, মানে এটার বেনিফিটটা কি আসলে আচ্ছা, এটার কোডিং মেইন দিয়ে? মেইন বেনিফিটটা হচ্ছে যে ধরেন কথার কথা আমার বা বড় বড় ওয়েবসাইটগুলোর নিজের মতো করে ফাংশন দরকার। মানে এখানে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ধরেন ওয়ার্ডপ্রেস যেভাবে যেভাবে হচ্ছে ওর ফাংশনগুলো তৈরি করে রাখছে, ওর বাইরে আপনি যেতে পারতেছেন না, বা ওর বাইরে আচ্ছা, যেতে হলে আপনাকে এক্সট্রা অনেক কিছু আবার ব্যবহার করতে হচ্ছে, ঠিক ব্যবহার আছে? করতে হবে। কিন্তু মিন্স দারাজ তাদের চায় কিছু নিজের মতো লিমিটেশন করে একটা সলিউশনের হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে। এই জিনিসটা হয়তো বা ওয়ার্ডপ্রেসে নাই। সো সে এই কারণে দারাজ বা বড় বড় প্রতিষ্ঠানগুলো কোডে করে, যাতে মানে সম্পূর্ণ কন্ট্রোলটা নিজেদের হাতে থাকে এবং নিজেরা যেভাবে চিন্তা করতেছে সেইভাবেই ওয়েবসাইটটাকে ম্যানেজ করতে পারে। আমার কথা কি বুঝতে পারছেন যে কেন জি মানুষ ভাই, আমি কোডে বুঝতে ওয়েবসাইট করে? এটার মেইন কারণ হচ্ছে জি এটা যে আমি একেবারে ফ্রিডম, আমার কোনো ধরনের বাধা ধরা নাই যে এইটা পারা যাবে না, এইটা হবে না, এরকম কোনো কিছু নাই, সব কিছুই হবে। যদি আপনি যেভাবে চান সেভাবে যদি ওয়েবসাইট করতে চান, যা চান সেভাবে যদি করতে চান, তাহলে আপনাকে কোডে যেতে হবে। আমার কথা জি বুঝতে ভাই, পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি। তাহলে HTML এর এই যে ভাষা বললাম, HTML এর যে টাইটেল, হেডলাইন হচ্ছে 6 ধরনের হয় ধারাবাহিকভাবে। 6 ধরনের মানে কি কি? H1 থেকে শুরু করে কয়টা হয়? H6 পর্যন্ত, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। এখন এই ধারাবাহিকতা আমি যদি HTML এর জায়গা থেকে বলি তাহলে ডিফারেন্ট, এই যে H1 কি আর H2 কি, H3 কি, এগুলোর মধ্যে যদি পার্থক্য বলি, পার্থক্যটা হচ্ছে ফাংশনের দিক থেকে একটা বড়, দেখতে স্পষ্ট, আরেকটু ছোট সেটা হচ্ছে H2, আরেকটু ছোট সেটা হচ্ছে H3, আরেকটু ছোট সেটা হচ্ছে H4, এরকম ভাবে। মানে তুলনামূলকভাবে সবচেয়ে আপনি 1 নাম্বারের যে হেডিংটা সেটা হবে কি অনেক বড়, 2 নাম্বার হেডিংটা হবে তার চেয়ে ছোট, 3 নাম্বার হেডিংটা হবে তার চেয়ে ছোট। এটা হচ্ছে ফাংশনের দিক থেকে। কিন্তু আমি যদি এবার এসইওর দিক থেকে বলি তাহলে কিন্তু একটা বিশাল এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা হচ্ছে ক্রলার যখন আপনার একটা কন্টেন্টকে ক্রল করে, ক্রলার মানে কি বোঝেন তো নাকি? জি, ক্রলার মানে বট, বট, মানে রোবট। হ্যাঁ, তো এই রোবট যখন একটা কন্টেন্টকে ক্রল করে, মানে কন্টেন্টকে রিড করতেছে ইনফরমেশনগুলো বোঝার জন্য, জানার জন্য, তখন সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হেডিংয়ে কি আছে, না সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে টাইটেলে কি আছে। নাম্বার 1 ক্রলারের গুরুত্বপূর্ণ
পার্ট কোনটা বলেন? ক্রলারের জন্য সবচেয়ে গুরুত্ব দেয়, একটা পেজে ঢোকার পরই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কোনটাকে? টাইটেল, ভলিউম টাইটেল, টাইটেলটা টাইটেলটা, যে টাইটেলে কি আছে কন্টেন্টটা বোঝার জন্য। তারপর 2 নাম্বার গুরুত্ব দেয় হচ্ছে H1 এ কি আছে, এরপরে H2 তে কি আছে। ধরেন আপনার এই পুরো কন্টেন্টটার মধ্যে H1 কয়টা থাকবে? H1 একটা একটাই থাকবে। থাকবে। ধরেন H2 আছে 3টা, তাহলে H1 পড়ার পর এরপরে সে গুরুত্ব দিবে কোনগুলোকে? H2 এর ভেতরে 2 কি কি আছে। সো H2 এর ভেতরে যা আছে সেগুলোকে পড়লো। এরপরে পরের লেয়ার মানে হচ্ছে কোনটা? H3 তে কি আছে। তার মানে এবার একটু ভাবেন যে আমরা যদি ব্যাপারটা এভাবে বলি, আমি একটা পুরো কনসেপ্টকে যদি এক্সপ্লেইন করতে চাই, বইয়ের চ্যাপ্টারের কথা আপনাদের মনে আছে? যে আমরা বইয়ের বুক ইন্ডেক্স, জি আমি যদি বইয়ের ইন্ডেক্স দেখাই, এই যে একটু খেয়াল করেন, ওকে জি ভাইয়া। ওকে। সো আমরা এবার একটু দেখি, সেটা হচ্ছে যে বইয়ের ইন্ডেক্স। একটু জাস্ট খেয়াল করেন, এটা দেখলে হয়ে যাবে। একটু দেখেন যে এই যে লেয়ারটা, তার মানে একটু খেয়াল করেন যে এগুলোকে যদি আমি H2 বলি, এগুলো সব H2, তাহলে এই H2 এর আন্ডারের কনসেপ্টগুলো কিসে কোন হেডিংয়ে হবে? সেগুলো হবে H3। 300 আবার এইটার আন্ডারে যদি আরো 2টা সাব হেডিং থাকে, তাহলে সেগুলো হবে কি বলেন তো? সেগুলো হবে H4। আরেকটু সুন্দরভাবে পেলে ভালো হতো, যেখানে অনেকগুলো এরকম সাব হেডিংকেই করা থাকে। একটু এখানেই ধরেন, একটু ভাবেন, স্ক্রিন তো দেখতে পাচ্ছেন নাকি? জি ভাইয়া। এই যে এখানে মূল হেডিংটা, তাহলে আমি যদি এই পুরো বইয়ের আমি ইন্ডেক্সের হিসেবে কল্পনা করি, ইন্ডেক্সের যে স্ট্রাকচার সেই অনুযায়ী যদি কল্পনা করি, তাহলে এই যে মূল টাইটেলটা নাম্বারস অ্যান্ড সিম্বলস, এটা কি হবে? এটা হচ্ছে H1। ওকে, হ্যাঁ এইটার আন্ডারের সাব টপিক হচ্ছে এগুলো, মূল সাব টপিক। তাহলে এগুলো হবে কি? H2। H2 এবার H2 এর আন্ডারে ধরেন আবার আরেকটা সাব টপিক আছে, তাহলে এইটা কি হবে? H3 H3 হবে। আমি যদি হেডিং এর বিন্যাসের কথা বলি, তাহলে হেডিং এর বিন্যাসগুলো কিন্তু এই ধরনের হয়, এবং ক্রলারও কিন্তু এইভাবে রিড করে। তার মানে একটা ক্রলার প্রথমে তো এসে টাইটেলটা পড়লো, টাইটেলের পর তারপরে কোনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় কনসেপ্টটা বোঝার জন্য? H1 হেডিং, H1টাকে। ওকে, H1 এর পরে গুরুত্ব দেয় কোনগুলোকে? H2 এ কি আছে। এবার আপনি একটু বলেন তো যে আপনার ইম্পর্টেন্ট মেসেজটা আপনি H1 এ দেওয়াটা বেটার হবে নাকি H2 তে দেওয়াটা বেটার হবে? কোনটাতে দিলে আপনি ভালো রেজাল্ট পাবেন? H1 এ দিলে ভালো রেজাল্ট পাবো। H1 এ, কারণ ওই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী, কারণ H2 এর চেয়েও H1 কে গুগল বেশি প্রায়োরিটি দিচ্ছে, তাই তো? আবার ধরেন H2 তে বেশি গুরুত্ব পাবে নাকি H3 এর ইনফরমেশনটা বেশি গুরুত্ব পাবে? H2 এরটা বেশি গুরুত্ব পাবে। H2 এরটা, মানে আপনার যত ডিপে ঢুকবেন তত ফোকাসটা কি হবে একটু একটু করে কমতে থাকবে, একটু কমতে থাকবে। আর যত হচ্ছে আপনার হেডিং এর উপরের দিকে যেতে থাকবেন তত ফোকাসটা বাড়তে থাকবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই, এবং এটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। তাহলে মেইনটেইন যদি করতে হয়, একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার H1 হেডিং যাতে একাধিক না হয়। একাধিক যদি হয়ে যায় তখন কি সার্চ ইঞ্জিন বিভ্রান্ত হয়ে যাবে না যে আসলে সে এইটাকে গুরুত্ব দিচ্ছে নাকি ওইটা, এই পুরো পেজের কনসেপ্টটা কোনটা। H1 হেডিং তো সে 2টা পাচ্ছে, এখন 2টাকে তো সমান প্রায়োরিটি দিবে। তাহলে 2টাকে যদি সমান প্রায়োরিটি দেয় তাহলে জিনিসটা কনফিউজিং হয়ে যায় না?
জি ভাইয়া। সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তাহলে এবার আসেন যে আমি যদি ক্রলারের জায়গা থেকে বলি, ক্রলার একটা পেজে ঢোকার সময় কোন কোন জিনিসটা সবার আগে পাচ্ছে। সবার আগে ইনফরমেশনটা পাচ্ছে কার ইনফরমেশন বলেন? টাইটেল থেকে পাচ্ছে টাইটেল। টাইটেলের তারপরে কার ইনফরমেশনটা পাচ্ছে? H1 H1 heading। হেডিং এই যে ইউআরএল এ দেখেন, ইউআরএল এর মধ্যেও কিন্তু ইনফরমেশন দেওয়া যাচ্ছে না? এই যে অন পেজ এসইও, তার মানে এই ইউআরএল এর বিষয়বস্তু কি হতে পারে? অন পেজ এসইও, একটা সিগন্যাল কিন্তু পাচ্ছে। তারপরে কোনটা পড়বে এসে? H1 heading। হেডিং H1। এরপরে ইনফরমেশনের গুরুত্বপূর্ণ পার্ট কোনগুলো বলেন তো? এটা যদি আমার H2 H1 হয়, এবার H2 কোনগুলো? আমরা এটা চাইলে দেখতে পারি। এই যে এখানে যদি দেখি, তাহলে হেডিং এর বিন্যাসটা যদি দেখি, এই যে দেখেন H1। তারপর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কোনগুলো? H2 এর ভেতরে কি আছে। এবার H2 এর আন্ডারে যদি এই টপিকটাকে এক্সপ্লেইন করার জন্য দুইটা সাব টপিক থাকে এবং দুইটা সাব টপিকের আলাদা আলাদাভাবে আমার হেডিং হয়, তাহলে সেই হেডিংগুলো কি হবে? H3 H3 হবে। আবার ধরেন কথার কথা, এই টপিকটাও নিয়ে আপনি অনেক বিস্তারিতভাবে লিখতেছেন এবং এটা লিখতে গেলে এইটার আন্ডারেও আবার সাব টপিক তৈরি হচ্ছে এবং সেগুলোর জন্য আবার হেডিং তৈরি করবেন, তাহলে সেগুলো কি হবে? H4 হবে। এসইও বা সার্চ ইঞ্জিন H1 থেকে শুরু করে H4 পর্যন্ত কাউন্ট করে। তার মানে H5 এর ভেতরে যদি আপনি কিছু দেন বা H6 এর ভেতরে যদি কিছু দেন, তাহলে এগুলো সার্চ ইঞ্জিনের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। ক্লিয়ার সবাই? জি ভাই। তাহলে আপনি যদি হেডিং নিয়ে কাজ করেন অন পেজ এসইওতে, তাহলে কত থেকে কতর মধ্যে যাবেন? 1 থেকে 4 পর্যন্ত। 4 পর্যন্ত। এগুলোর ভেতরে আমি হেডিংগুলোকে রাখার চেষ্টা করব, যদি আমি সার্চ ইঞ্জিনকে ভালো করে বোঝাতে পারি। একটু খেয়াল করেন অন পেজ এসইওটার উদ্দেশ্যটা কি? অন পেজ এসইওটার উদ্দেশ্য হচ্ছে আমার একটা পার্টিকুলার কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের কাছে খুব ক্লিয়ার করে বলা যে এই কন্টেন্টের বিষয়বস্তু কি এবং কোন জায়গাকে ফোকাস করে আমি পুরো কন্টেন্টটা লিখছি, যাতে সার্চ ইঞ্জিনে যখন এই টপিকে কোনো একজন মানুষ একটা কিওয়ার্ড লিখে সার্চ করে, আমার এই টপিকটাকে সবচেয়ে ভালোভাবে আমি বলছি বা লিখছি এই হিসেবে সবার আগে দেখায়। তাহলে র্যাঙ্কিংয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাকে আমার কন্টেন্টটা সম্পর্কে সার্চ ইঞ্জিনের ক্রলারকে ঠিকঠাক মতো বোঝাতে হবে, নাকি? জি ভাই। এই যে বোঝানোর জন্য যে কাজগুলো আমরা করছি আমার এই কন্টেন্টের ভেতরে, সেগুলোই কি? অন পেজ এসইও। অন পেজ এসইও। ক্লিয়ার সবাই অন পেজ এসইওর ব্যাপারটা? জি ভাইয়া। ওকে, তাহলে আসেন আমরা এখানে পেলাম, আমরা যদি ধারাবাহিকতার লিস্ট ধরি, তাহলে প্রথমে হচ্ছে টাইটেল, তারপরে হচ্ছে কি? হেডিং 1, তারপর হচ্ছে ধরেন হেডিং 2, হেডিং 3, এভাবে হেডিং 2, হেডিং 3, এভাবে হেডিং, এইভাবে করে হচ্ছে হেডিংগুলো পড়ে। তারপর ইম্পর্টেন্ট পার্ট কি? তারপর ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। মানে ইন্ট্রোডাকশনটা খুব গুরুত্ব সহকারে পড়ে। গুরুত্ব সহকারে পড়ে সার্চ ইঞ্জিন বোঝার ট্রাই করে যে কন্টেন্টের বিষয়টা কি, থিমটা কি, কোন বিষয়টাতে ফোকাস করে কন্টেন্টটা লেখা হয়েছে বা কতটুকু লেখা হয়েছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করে। তাহলে কি পড়ে? ইন্ট্রোডাকশন। এরপরে পুরো কন্টেন্টটা আপনি পড়ে গেছেন, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আমি যদি চলে আসি কনক্লুশন। একটু যদি খেয়াল করেন, আপনি যে কোনো ব্যাপারে যখন কথা বলবেন, তখন ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কি করি? আইডিয়া দেই যে আমি কোন কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি বা কি তুমি পেতে যাচ্ছ। আবার একই সাথে একটু চিন্তা করেন, অনেক কথাবার্তা বলছি, কনক্লুশনে এসে আবার আমরা কি করি? যে আমরা এতক্ষণ ধরে কি কি শিখলাম সেগুলো নিয়ে একটা সামারি দেই না? জি। তাহলে একটু চিন্তা করেন, ইন্ট্রোটা যেমন একটা পুরো কন্টেন্টের খুব গুরুত্বপূর্ণ পার্ট, তেমনি ভাবে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? কনক্লুশন। এই দুটার মধ্যে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মানে আপনি যদি ইন্ট্রোডাকশনটা পড়েন আর কনক্লুশনটা পড়েন, আপনি বুঝতে পারবেন যে এখানে টপিকটা কি, কি বিষয়ে কিভাবে লেখা হয়েছে, এটা সম্পর্কে একটা অল্প সময়ের মধ্যে আইডিয়া পেয়ে যাবেন। এক্স্যাক্টলি সার্চ ইঞ্জিন এই কাজটা করে। তাহলে ইন্ট্রোডাকশনটাকে খুব ভালো করে গুরুত্ব সহকারে পড়ে, আর কোনটাকে গুরুত্ব সহকারে পড়ে? কনক্লুশনটাকে। কনক্লুশনটাকে। এরপরে আসেন
এরপরের গুরুত্বপূর্ণ পার্টগুলো কি? তারপর হচ্ছে আপনার কন্টেন্টের ভেতরে যদি কোনো ধরেন কোনো প্যারাগ্রাফকে যদি বোল্ড করা থাকে, ইটালিক করা থাকে, বা হচ্ছে যদি স্পেশাল কোনো মার্ক করা থাকে, এগুলোকেও কিন্তু সার্চ ইঞ্জিন গুরুত্ব সহকারে দেখে। মানে দেখেন, আপনি একটা জিনিস ধরেন, এখানে ওয়েবসাইট পারফরমেন্স এই কথাটাকে আপনি বোল্ড করে রাখছেন। যদি এইটাই হয় তাহলে বোল্ড করার উদ্দেশ্যটা কি? আপনি চাচ্ছেন ইউজার এই জিনিসটাকে একটু গুরুত্ব সহকারে দেখুক। আপনার পুরো এই প্যারাগ্রাফটার মধ্যে কোন জায়গাটাতে আপনি ফোকাস করাতে চাচ্ছেন ইউজারকে? ওয়েবসাইট পারফরমেন্স। যদি এটাকে আপনি বোল্ড করে রাখেন, তাই তো নাকি? জি ভাই। তাহলে দেখেন সেম জিনিসটা আবার সার্চ ইঞ্জিনও কিন্তু এটাকে যখন পড়ার সময় এই প্যারাগ্রাফটার মধ্যে দেখবে যে এই অংশটুকু একটু বোল্ড করা, তার মানে এইটুকুকে কি করবে, সে একটু বেশি গুরুত্ব সহকারে দেখবে যে এটার ভিতরে কি আছে। ক্লিয়ার সবাই? জি। এইটা হচ্ছে একটা কন্টেন্টের, আমি যদি স্ট্রাকচারাল দিক থেকে বলি, এই জিনিসগুলো কিন্তু সার্চ ইঞ্জিন গুরুত্ব সহকারে দেখে। তার মানে আমাকে যদি কনসেপ্টটা বোঝাতে হয়, তাহলে আমি কনসেপ্ট বোঝানোর জায়গাগুলো আসলে কি কি অলরেডি আমরা জানি। ক্লিয়ার সবাই? জি ভাই। এই জায়গাগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এরপর আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে ইমেজ। ইমেজের বিষয়বস্তু কি? ইমেজ কিন্তু স্বাভাবিকভাবে একটা ইমেজ আমি যেরকমভাবে এখানে দেখতে পাচ্ছি যে একজন মানুষ, এখানে টুইটার ফেসবুকের লোগো, একটা গুগলের ক্রলার এই ইমেজটা দেখে আসলে মানুষের মতো করে তো আসলে সে দেখে সিদ্ধান্ত নিতে পারে না। এই ইমেজটার পেছনে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, সেই ইনফরমেশনগুলো থেকে বোঝার চেষ্টা করে ইমেজের বিষয়বস্তু কি, এবং সেটা যদি আপনার এই কন্টেন্টকে রিফ্লেক্ট করে, তাহলে ইমেজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর অন পেজ এসইওর ক্ষেত্রে। আমার কথা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে আমাদের ইমেজটাকেও খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। এগুলো একেবারে বেসিক জিনিসগুলো। সো আমরা এবার ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস নিয়েই দেখব যে আমরা কোথায় কি কাজ করব অন পেজ এসইওর। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ভাইয়া পাচ্ছি। ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ভিতরে আসলাম। আসার পরে আমরা এখানে আমরা একটা জিনিস একটু বলি যে আমরা আমাদের যেই কন্টেন্টগুলোকে র্যাঙ্ক করানোর ট্রাই করব, সেই কন্টেন্টগুলো কোথায় রাখবো? পোস্টের ভিতরে রাখবো নাকি পেজের ভিতরে রাখবো, বলতে পারবেন? পেজের মধ্যে, পোস্টের মধ্যে রাখবো ভাই। পোস্টের ভিতরে মানে রেগুলার আপনি সার্চ ইঞ্জিনকে টার্গেট করে যে কন্টেন্টগুলো রেগুলার লিখবেন, ধরেন এটা একটা ব্লগ ওয়েবসাইটের যে রেগুলার আপনি কয়েকদিন পর পর কন্টেন্ট দিচ্ছেন, কন্টেন্ট পাবলিশ করছেন, সেগুলোকে আপনি কোথায় রাখবেন? পোস্টের ভিতরে রাখবেন। পোস্টের মধ্যে। আর পেজের ভিতরে কোনগুলো রাখবেন? যেগুলো আপনি আসলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার পারপাজে বা টোটাল সলিড কন্টেন্ট দিয়ে তৈরি করেন নাই, বাট আপনার ওয়েবসাইটটা সম্পর্কে একটু বিস্তারিত বোঝানোর জন্য অডিয়েন্সকে ওয়েবসাইটের এটা যে একটা মানে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো, মেসেজগুলো দেওয়ার জন্য আপনি যে কন্টেন্টগুলো তৈরি করছেন, সেই কন্টেন্টগুলো কোথায় রাখবেন? পেজের ভিতরে। যেমনটা আমরা দেখেছি প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশনস, কুকিজ পলিসি, কন্ট্যাক্ট আস, এগুলো কি পেজ না পোস্ট? পেজ। এগুলো হচ্ছে পেজ। আর আমাদের রেগুলার কন্টেন্টগুলো আমরা কোথায় দিব? পোস্টের ভিতরে। পোস্টে। এখন আপনি যদি এটা করেন যে না ভাই, আমি কোনো একটা পার্টিকুলার কন্টেন্টকে আমি পোস্টের ভিতরে রাখতে চাই না, পেজের ভিতরে রাখতে চাই, রাখতেই পারেন, কোনো সমস্যা নাই। আপনি এইটা এসইওর দিক থেকে এমন কোনো সমস্যা হবে না। কিন্তু নর্মালি আমরা আমাদের আমরা যাতে খুব ইজিলি অর্গানাইজ করতে পারি, সেই জন্য আমরা যেটা করি, আমাদের স্ট্যাটিক কন্টেন্টগুলো, মানে যেই কন্টেন্টগুলো আমরা অথরিটি তৈরি করার জন্য বা আমার ওয়েবসাইটের বা কোম্পানির বিস্তারিত ইনফরমেশন দেওয়ার জন্য আমরা তৈরি করি, সেগুলোকে আমরা রাখি কোথায়? পেজের ভেতরে। আর যে সমস্ত কন্টেন্ট আমি রেগুলার পাবলিশ করে যাচ্ছি আমার র্যাঙ্ক করানোর জন্য, সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর নিয়ে আসার জন্য, সেগুলোকে আমরা রাখি পোস্টের ভেতরে। কিন্তু সার্চ ইঞ্জিন যখন একটা কন্টেন্টকে পড়ে, সে কিন্তু বুঝতে পারে না যে এটা আসলে পোস্টের ভেতরে আছে নাকি পেজের ভেতরে আছে। তার কাছে দুইটা জিনিস একই মনে হয়। তাহলে ইউজারের সুবিধার জন্য সাধারণত পেজ আলাদা একটা সেকশন থাকে আর পোস্ট আলাদা একটা সেকশন। বিষয়টা কি ক্লিয়ার সবাই? জি ভাই। ওকে, সো তাহলে আমরা ধরেন আমাদের পোস্টের ভেতরে চলে আসলাম। চলে আসার পর এখন কোন একটা কন্টেন্টকে আমরা অপটিমাইজ করব। সো প্রথমে আমরা একটা কন্টেন্ট তৈরি করে ফেলি।
এখানে আচ্ছা কোনো একটা কন্টেন্টে আমরা একটা ডেমো কন্টেন্ট নেই, যেই কন্টেন্টটাকে আমরা হচ্ছে এখানে পাবলিশ করব। সো ধরেন আমি এখানে ক্লিক করলাম, অ্যাড এ নিউ পোস্ট। ওকে, সো আমরা অলরেডি জানি যে ইউআরএলটা কি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি ফ্যাক্টর না, বলেন? ফ্যাক্টর ভাইয়া। অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তারপর টাইটেলটাও গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, তাই না? জি ভাইয়া। ওকে, সো আমাদেরকে দেখেন ইউআরএলটাকে টেকনিক্যালি তৈরি করতে হবে। এবার আমরা একটা যে কোনো কন্টেন্ট লিখি, যেমন ধরেন ভাই এটা কি এক্সটেনশন, ক্রোমের এক্সটেনশন একটা এআই চ্যাট জিটিপি পাওয়ার্ড অ্যাসিস্ট? এটা হচ্ছে, হ্যাঁ, এটা একটা আসলে প্রিমিয়াম টুল। আচ্ছা। সো যেটা হচ্ছে আপনার যেটা GPT-4, হ্যাঁ, GPT-4 এর যে চ্যাট জিপিটি আছে, ওই GPT-4 মডেল বুঝতে অনুযায়ী পারছি। এটা লিখে। এটা কিরকম খরচ পড়তেছে ভাইয়া, মানে সাবস্ক্রিপশনে? এইটা সাবস্ক্রিপশন সম্ভবত $20 পার মান্থ। বাই দ্য ওয়ে আমার এটা হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন, মানে আমি লাইফ টাইম নিয়ে নিছি। হ্যাঁ, লাইফ টাইম নিয়ে নেওয়ার অর্থ যে আমাকে প্রত্যেক মাসে মাসে ফি দিতে হচ্ছে না। কিন্তু এখন আচ্ছা। এটার ফি সম্ভবত আপনার, এটা খুবই হ্যান্ডি একটা টুল প্রোডাক্টিভিটির জন্য। যেমন আমি আপনাদেরকে এটার কিছু, যদি অফ টপিক, আমি কি এটার ব্যাপারে বলবো কিছু? ভাইয়া আমার বলেন। জন্য ভাইয়া হ্যাঁ শুনতে ভালো লাগতেছে ভাই, বলেন। আচ্ছা, সো সেটা হচ্ছে, আমি তাহলে একটু ভিডিওটা অফ করে রাখি, কারণ আপনাদের অনেক আবার বিরক্ত হতে পারেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সেটিংয়ে আসবেন। সেটিংয়ে আসার পর সেটিং থেকে আপনি যাবেন হচ্ছে পারমালিঙ্কসে। পারমালিঙ্কসে আসার পর সাধারণত এরকম পারমালিঙ্কস থাকবে। এইটা এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক না, এটাও এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক না, এটাও না, এটাও না। এসইও ফ্রেন্ডলি পারমালিঙ্ক কোনটা? এই পোস্ট নেম, এই যে এইটা। তার মানে এখানে প্রথমে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম থাকবে, এরপর ওই ইউআরএল এর যে ইনফরমেশনাল যে পার্টটুকু, সেই পার্টটুকু থাকবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে একটা আইডিয়াল এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তাহলে আপনারা এখান থেকে এটা করে দিবেন। ক্লিয়ার সবাই? এটা যদি না জি করেন ভাই। তাহলে কিন্তু আপনার এসইও ফ্রেন্ডলি ইউআরএল হবে না। ইউআরএল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। ওকে, এইটা যদি করেনি, তারপরে এবার আসেন আমরা এখানে একটা কন্টেন্ট আমরা এখন পাবলিশ করতেছি। এই কন্টেন্ট পাবলিশ করার সময় টাইটেলের ভেতরে আপনি যেই জিনিসটা রাখবেন, সেইটাই অটোমেটিক্যালি আপনার আপনার হচ্ছে ইউআরএল হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? এখন আমরা এসইওর পার্সপেক্টিভ থেকে যদি বলি, এসইওর পার্সপেক্টিভ থেকে কনসেপ্ট হচ্ছে এরকম যে আপনার ইউআরএল এর ভেতরে মেইন কিওয়ার্ড থাকতে হবে। একটা কন্টেন্টের ক্ষেত্রে মেইন কিওয়ার্ড কি, এলএসআই কিওয়ার্ড কি, এই জিনিসটা জানাটা আপনাদের জন্য বেশি জরুরি। আমরা আগে একটু কন্টেন্টের কিওয়ার্ড প্লেসমেন্টের ব্যাপারটা জেনে আসি, তারপরে আমরা এখানে অন পেজ এসইওর ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো করব সেগুলো আমরা দেখব। ওকে, সো আমরা এখানে চলে আসি। সো একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্টের আমি এখন গাইডলাইন দিচ্ছি, বা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট আসলে কি হয় বা কিভাবে কি করতে হয় এটা। সো প্রথমেই আমরা এটাকে কয়েকটা সেকশনে ভাগ করি। এটা হচ্ছে একেবারে মানে পুরোপুরি একটা কন্টেন্টের ব্যাপারে আমি গাইডলাইন দিচ্ছি। বাই দ্য ওয়ে, যেহেতু এআই নিয়ে আপনাদের অনেক ধরনের কিউরিয়াসিটি, আমি এআই নিয়ে একটা জেনারেল জায়গা থেকে এআই নিয়ে কিছু কথাবার্তা বলি। প্রথমত, একজন কন্টেন্ট রাইটারকে, ধরেন আপনি কোনো একটা ব্যাপার জানেন না, আপনাকে যদি আমি লিখতে দেই যে ভাই আপনি আমাকে এসইও কি, এসইও কিভাবে কাজ করে, এই টপিকের উপরে একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখে দিবেন, আপনি কিন্তু এই টপিকটা সম্পর্কে কিছুই জানেন না। তাহলে সাধারণত আপনি কি করবেন আমাকে বলেন তো? আপনি প্রথমে গুগল করবেন, গুগলে যাবেন, যাওয়ার পর এসইও কি, এসইও কিভাবে কাজ করে এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর যেই পেজগুলো পাবেন সেগুলো পড়বেন আর নোট নেবেন, তাই না? আবার ধরেন ইউটিউবে যাবেন, ইউটিউবে যে বিভিন্ন ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে কি করবেন, নোট নেবেন ওই টপিকটার উপরে। নোট নেওয়ার পর এরপরে কি করবেন, আপনি আপনার নোট রেডি হয়ে গেছে, মানে আপনার তথ্যগুলো এখন রেডি। এরপরে আপনি নিজের মতো করে একটা প্ল্যান করবেন যে আমি এই তথ্যগুলোকে এখন কিভাবে সাজাবো। সো এটাকে বলে আউটলাইন। একটা আউটলাইন করলেন, আউটলাইন করার পর এরপরে সেই আউটলাইন অনুযায়ী এখন আপনি
নিজের মতো করে নিজের ভাষায় আপনি জিনিসটা লিখে যাবেন। কিসের ভিত্তিতে? যেই নোট আপনার আছে সেই নোটের ভিত্তিতে। এভাবেই তো সাধারণত মানুষজন কন্টেন্ট লিখে, না কি বলেন? জি ভাইয়া। জি এভাবে কন্টেন্ট লিখে। এখন এআই কিভাবে কাজ করে? এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্স্যাক্টলি সেম মেথডে কাজ করে, তবে তার লিমিটেশন হচ্ছে সে ইন্টারনেটে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত তার অ্যাক্সেস আছে। সেই পার্টিকুলার টাইমটা কি আমরা যদি বলি, সেই পার্টিকুলার টাইমের এটা হচ্ছে 2022 সালের সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত, আমি এক্স্যাক্ট বলতে পারছি না, 2022 সালের সম্ভবত সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেটের যা যা আছে, যা যা ইন্টারনেটে আসছে সব ইনফরমেশনই কে জানে? এআই জানে। ওপেন এআই এর কাছে এই তথ্যগুলো আছে। এখন এই আপনি যদি কোনো কিছু লিখতে দেন, তাহলে যেটা করবে ওর সার্ভারে ওই টপিকের উপরে যে পেজগুলো আছে, যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো খুব দ্রুত স্ক্যান করে তার উপর ভিত্তি করে সে ওই যেরকম করে পিপল নোট নিয়ে তারপর লেখার সময় নিজের মতো করে লিখে। এআই এক্স্যাক্টলি সেমভাবে লিখে। তাহলে এআই যেভাবে লিখে সেইভাবে এখন আপনিই বলেন, এআই কি কোনো একটা পার্টিকুলার সোর্স থেকে লাইন বাই লাইন কপি করে লিখতেছে? আমাকে বলেন। না না না, এআই প্রথমে কি করছে? নলেজ গ্যাদার করছে, ইনফরমেশন গ্যাদার করছে, অনেকগুলো সোর্সকে রিড করে নলেজ নিছে, ধারণাটা নিছে যে এইটা হচ্ছে এই। যখন সে লিখবে সম্পূর্ণ নিজের ভাষায় লিখবে, নিজের মতো করে লিখবে, তাহলে কি এখানে কপি হওয়ার চান্স আছে? না নাই। এবার আসেন, কিছু কিছু ক্ষেত্রে এমন হতে পারে যে কোনো একটা সোর্স থেকে কিছু একটা অংশ মিলে গেছে, যেটা একজন কন্টেন্ট রাইটার যদি লিখতে যায় তাহলেও কিন্তু এরকম কোইন্সিডেন্টলি মিলে যেতে পারে না বলেন? জি পারবে ভাইয়া। ভাই। মিলে যেতে পারে। এআই এর ক্ষেত্রেও এরকমটা হতে পারে, কিন্তু এআই আর একজন কন্টেন্ট রাইটারের মধ্যে টেকনিক্যালি জায়গা থেকে কোনো আসলে পার্থক্য নাই। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইটা যে 2000 যদি আমি 22 সাল ধরি, 2022 সালের পরে 23 সালেতে এমন অসংখ্য ঘটনা ঘটছে, এই ইনফরমেশনগুলো কি এআই এর কাছে আছে? না নাই। সো ধরেন কোনো একজন মানুষ, যে মানুষটা 2023 সালে এসে মারা গেছে, কিন্তু এআই কিন্তু জানে 2022 সাল পর্যন্ত। আপনি যদি বলেন যে এই মানুষটা সম্পর্কে লিখে দাও, সো সে বলে দিবে যে এই মানুষ এই করছে সেই করছে, সে এস্টাবলিশ করবে যে এই মানুষটা এখনো কি জীবিত, কিন্তু বাস্তবে এই মানুষটা কি এখন এই তো। মৃত। তাহলে কি দুটার মধ্যে পার্থক্য আছে না? জি ভাইয়া আছে। তাহলে জি ভাইয়া। এই যে গ্যাপটা, এই গ্যাপটার জন্য আপনাকে কি করতে হবে? এআই যে লেখাটা লিখতেছে সেই লেখাটাকে আমাকে প্রত্যেকটা ফ্যাক্ট, প্রত্যেকটা যে ক্লেইম করতেছে, যে ধরেন এআই বলছে যে 92% মানুষ এই সমস্যায় ভোগে, এই যে কথাটা বলছে এইটা আসলে ট্রু বলছে না ফলস বলছে, এটাকে আমাকে কি করতে হবে? ক্রস জাস্টিফাই চেক করতে করে হবে। দেখতে হবে। প্রত্যেকটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার আপনাকে এআই এর ম্যানুয়ালি আপনাকে চেক করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার কন্টেন্টে ভুল ইনফরমেশন যাচ্ছে। ভুল ইনফরমেশন গুগল কিন্তু ঠিকই ধরে ফেলবে, তখন আপনার এই কন্টেন্ট তো র্যাঙ্ক হবেই না, বরং আপনার ওয়েবসাইটে এই ভুল ইনফরমেশন দেওয়ার জন্য পেনাল্টিও খেয়ে যেতে পারে। তাহলে আপনি এআই কন্টেন্ট যদি ব্যবহার করেন তাতে কোনো সমস্যা নাই। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, ফ্যাকচুয়ালি যাতে কি থাকে, প্রত্যেকটা ইনফরমেশন অ্যাকুরেট ভ্যালিড থাকে, থাকে। ভ্যালিড accurate থাকে, থাকে। এইটা আপনাকে এনশিওর করতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এআই অনেক সময় আপনার মানে একই কথা বারবার বলে, একই কথা বারবার রিপিট করে। আপনাকে কি করতে হবে? এই কথাগুলোকে, এই কাট এই করতে পুরো হবে। কন্টেন্টটাকে করতে পড়তে হবে, পড়ে ম্যানুয়ালি যতটা সম্ভব আপনাকে এডিট করে কারেকশন করতে হবে। আমি এআই এর ব্যাপারে একটা সোর্স দিচ্ছি, এই সোর্সটা যদি আপনার কেউ এআই নিয়ে লেখার ইচ্ছা থাকে, প্ল্যান থাকে, তাহলে অবশ্যই এটা পড়বেন। বুঝতে পারছেন? এখানে একেবারে এআই কন্টেন্টকে কিভাবে হিউম্যান টাচ দিতে হবে না হবে সব কিছু, এবং কেউ যদি আপনাকে এআই কন্টেন্ট দেয় সেটা কিভাবে আপনি বুঝবেন সব কিছু এখানে লেখা আছে। আপনারা কেউ একজন এটাকে গ্রুপে শেয়ার দিয়ে দিন। হ্যাঁ, জি ভাইয়া। গ্রুপে শেয়ার দিয়ে দিন। আচ্ছা, সো বুঝতে পারছেন তো তাহলে এআই এর ব্যাপারে কি করতে হবে না করতে হবে? জি ভাইয়া। সো এই কন্টেন্টটা পড়লে আপনি পুরো ধারণাটা পেয়ে যাবেন। যাই হোক, আমরা পয়েন্টে চলে আসি। সো আপনার কন্টেন্টকে যখন অপটিমাইজ করতে হবে, তাহলে আমাকে কন্টেন্টের জন্য একটা ফাইল তৈরি করতে হবে। প্রথমে ধরেন এটা হচ্ছে আমার কন্টেন্ট,
এটা হচ্ছে পুরো একটা কন্টেন্ট, যে কোনো একটা কন্টেন্ট আমি এক্সাম্পল হিসেবে নিয়ে আসলাম। এটা কিন্তু কপি করা, এটা আমার ইউনিক কোনো কন্টেন্ট নেই, স্টুডেন্টদেরকে দেখানোর জন্য। সো রাইটার আমাকে কন্টেন্টটা দিল, দেওয়ার পর এখন যদি আমি কন্টেন্টটা অপটিমাইজ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম এই কন্টেন্টটার মেইন কিওয়ার্ড কোনটা, মানে কোন কিওয়ার্ডকে টার্গেট করে আমার কন্টেন্টটা লেখা হয়েছে, এই মেইন কিওয়ার্ডটা আমি এখানে এরকমভাবে লিখে রাখবো। যেমন এটার মেইন কিওয়ার্ড কোনটা? বেস্ট শাওয়ার ফিল্টার ফর হার্ড ওয়াটার, ঠিক আছে। এবার আসেন এলএসআই কিওয়ার্ড কি? এলএসআই কিওয়ার্ড হচ্ছে একই অর্থ প্রকাশ করে এরকম ভিন্ন কিওয়ার্ডকে বলে এলএসআই। এলএসআই মানে হচ্ছে ল্যাটেন্ট সিমেন্টিক ইন্ডেক্সিং। তাহলে এলএসআই কিওয়ার্ড কি বলেন তো? একই অর্থ প্রকাশ করে কিন্তু ভিন্ন কিওয়ার্ড। যেমন ধরেন আমি যদি বলি টপ শাওয়ার পিউরিফায়ার অথবা শাওয়ার ফিল্টার ফর হার্ড ওয়াটার, এটাকে যদি বলি তাহলে কি হবে? একই অর্থ প্রকাশ করতেছে নাকি ভিন্ন অর্থ বলেন? আমি এখানে বেস্টের জায়গায় বললাম ধরেন টপ, তারপর হচ্ছে শাওয়ার ফিল্টার। ভাই রেকর্ড কি মনে হচ্ছে না? মনে হয় রেকর্ড হচ্ছে না, মানে টাইমটা দেখাচ্ছে না, তো এই জন্য বললাম। রেকর্ড হচ্ছে, হ্যাঁ, ওই যে অন্য ব্রাউজার দিয়ে আছে তো ওই জন্য দেখাচ্ছে না। আচ্ছা, সো যেটা বলছিলাম, যেমন ধরেন টপ শাওয়ার ফিল্টার ফর, ধরেন হার্ডের সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে? ধরেন সলিড ওয়াটার, কথার কথা। এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে অর্থের দিক থেকে? কোনো অর্থ একই, কিন্তু কিওয়ার্ডটা একটু ভিন্ন হয়ে যাচ্ছে, মানে কিওয়ার্ডটা ভিন্ন কিন্তু অর্থ কি একই না? জি, অর্থ একই। তাহলে অর্থ একই কিন্তু কিওয়ার্ড ভিন্ন, এরকম কিওয়ার্ডগুলোকে একটার এলএসআই আরেকটা বলা হয়। যেমন আপনার একাধিক নাম থাকতে পারে না? তাহলে এই যে একাধিক নাম, একটা নাম আরেকটা নামের কি এলএসআই। এবার আসেন, আপনি যখন কন্টেন্টটা লিখবেন, তাহলে ধরেন কোনো একই অর্থ প্রকাশ করে, এক একজন ইউজার এক এক রকম সার্চ করে একই ইনফরমেশন খোঁজার জন্য, তাহলে প্রত্যেকটা কিওয়ার্ডই কি একটা এলএসআই কিওয়ার্ড। কিন্তু এখন আপনি কি প্রত্যেকটা কিওয়ার্ডকে টার্গেট করে একটা করে কন্টেন্ট লিখবেন, নাকি একটা কন্টেন্ট দিয়ে সব কভার করবেন? কোনটা বলেন তো? একটা কন্টেন্ট দিয়ে সব কভার করবেন। একটা কন্টেন্ট দিয়ে সব কভার করবেন। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা ওয়েবসাইটে আপনার একই কিওয়ার্ডকে প্রথমত একাধিকবার ব্যবহার করা যাবে না, বা একই কিওয়ার্ড আপনার একাধিক কন্টেন্টে মেইন কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা যাবে না। খুব সিরিয়াস ব্যাপার কিন্তু, আমার কথা বুঝতে পারছেন? ধরেন আপনার ওয়েবসাইটে এই টপিকের উপরে, এটা মেইন কিওয়ার্ড, এই টপিকের উপরে অলরেডি একটা কন্টেন্ট আছে, আপনি দ্বিতীয় আর কোনো কন্টেন্ট এক্স্যাক্টলি এই কিওয়ার্ডকে টার্গেট করে আপনি আর লিখবেন না। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে ওই জায়গা থেকে যদি বলি, তাহলে আমার মেইন কিওয়ার্ড যদি এইটা হয় আর এলএসআই কিওয়ার্ড যদি আরো 10টা থাকে, তাহলে ওই 10টার জন্য এবং মেইন কিওয়ার্ডের জন্যই আপনাকে কি করতে হবে? পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করতে হবে। ক্লিয়ার? যাতে আপনি র্যাঙ্ক করার সময় আপনার মেইন কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে পারেন, এট দ্য সেম টাইম এটা যতগুলো এলএসআই ভার্সন আছে সবগুলোর জন্য কি করতে পারেন? র্যাঙ্ক করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, সো তাহলে এবার আসেন এলএসআই এর মধ্যে আবার এই যে যেটা একটু আগে বললাম, এইটার নাম হচ্ছে সিনোনিমাস এলএসআই। সিনোনিমাস এলএসআই মানে হচ্ছে কি একই অর্থ, তাই না? একই অর্থ কিন্তু ভিন্ন কিওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমাস এলএসআই। আরেকটা টাইপ আছে যেটাকে বলে রেলেভেন্ট এলএসআই। তাহলে রেলেভেন্ট এলএসআই কোনটা? রেলেভেন্ট এলএসআই হচ্ছে একটা বিষয় নিয়ে বলতে গেলে স্বাভাবিকভাবে যে প্রসঙ্গগুলো আসা উচিত যদি না আসে, বরং আমার কনসেপ্টটা ক্লিয়ার হয় না বা আমার কথাটা ক্লিয়ার হয় না, আমি কথা বলতে গেলে যে টপিকগুলো আসাটা খুব প্রাসঙ্গিক, সেই টপিকগুলোকে বলবো আমরা রেলেভেন্ট এলএসআই, যেটা এক্স্যাক্টলি সেম কিওয়ার্ড না, সেম অর্থ প্রকাশ করে না, বাট খুবই রেলেভেন্ট, খুবই কাছাকাছি। এই কিওয়ার্ডগুলোকে আমরা কি ধরনের এলএসআই বলবো? রেলেভেন্ট এলএসআই। যেমন আমি যদি বলি, একটা এক্সাম্পল দেই তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। বায়োডেটা, রেজিউমি, তারপর হচ্ছে
সিভি, তিনটা জিনিসের মধ্যে পার্থক্য বোঝেন আপনারা? তিনটা একই জিনিস তো ভাইয়া। তিনটা ভিন্ন জিনিস। বায়োডেটাটা কি? বায়োডেটাটা হচ্ছে একজন মানুষের ব্যক্তিগত ইনফরমেশনগুলোকে বেশি ফোকাস করে বায়োডেটাটা লেখা হয়, যেটার পারপাসটা কি? পারপাসটা হয়তো বা ধরেন বিয়ে শাদী বা পারিবারিক জন্য যদি কোনো ইস্যু থাকে, এই ইস্যুগুলোর ক্ষেত্রে কোনটা ব্যবহার হয়? বায়োডাটা মানে জীবন বৃত্তান্ত হিসাবে। জীবন বৃত্তান্ত। ওইখানে বিয়ে টিয়ে বা হচ্ছে পারিবারিক যদি কোনো বিষয় থাকে, সেই ক্ষেত্রে এই বায়োডাটাটা কাজে লাগে। যেখানে আপনার ব্যক্তি জীবনটাকে বেশি ফোকাস করা হয়, যে আপনি কে, আপনার বাবা কে, মা কে ছিল, আপনার ভাই কি করে, মা কি, বোন কি করে, ভাই বোনের কোথায় বিয়ে হয়েছে না হয়েছে, একেবারে ব্যক্তিগত ইনফরমেশনগুলো বেশি থাকবে। এখানে কিন্তু আপনার প্রফেশনাল লাইফের ইনফরমেশন খুব বেশি গুরুত্ব পাবে না। হ্যাঁ, একটা পোর্শন থাকবে, কিন্তু খুব বেশি ফোকাস থাকবে না। তারপরে আপনার পড়াশোনা খুব বেশি ফোকাস থাকবে না, খুব ডিটেল থাকবে না। কিন্তু কোনটা ডিটেল থাকবে বলেন তো বায়োডাটার ক্ষেত্রে? ব্যক্তি জীবনটা। ব্যক্তি জীবনটা। এবার আসেন রেজুমি কি? রেজুমি হচ্ছে চাকরি বাকরির জন্য যেটা লাগে সেটাকে কি বলে? রেজুমি বলে। এবার রেজুমির ভেতরে কোন কোন ইনফরমেশনগুলো বেশি প্রায়োরিটি পাবে? এখানে আপনার একাডেমিক প্লাস এক্সপেরিয়েন্স এবং কর্পোরেট, মানে আপনি কোথায় কাজ করছেন, কি কাজ করছেন, কি অ্যাচিভ করছেন, কতদিন কাজ করছেন, এই ইনফরমেশনগুলো আবার কোথায় বেশি ফোকাস পাবে? রেজুমিতে। এবং এইটা দেখেই কিন্তু আপনাকে একজন মানুষ হায়ার করবে। এটা গেল রেজুমি। আবার ধরেন যদি আমরা বলি এবার সিভি। সিভি কোনটা? আপনি কোথাও বিদেশে পড়াশোনা করার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন। সো সেই ক্ষেত্রে আপনার ইনফরমেশনগুলো আপনি যেটার মাধ্যমে শো করছেন সেইটাকে বলে কি? সেটাকে বলে সিভি। আমার কথা কি বুঝতে পারছেন? এটাকে কি বলে? সিভি। তাহলে সিভিতে আবার কোন ইনফরমেশনগুলো প্রায়োরিটি পাবে? এখানে প্রায়োরিটি পাবে আপনার একাডেমিক, কতটা আপনার দক্ষতা আছে, আপনার কয়টা রিসার্চ পেপার আছে, কয়টা জার্নাল প্রকাশিত হয়েছে, আপনার রেজাল্ট কিরকম, এই ইনফরমেশনগুলো ডিটেল থাকবে কোথায়? সিভিতে থাকবে। মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকবে। এক্সট্রা কারিকুলার না, মানে স্কলারি ইনফরমেশনগুলো বেশি থাকবে। আচ্ছা, বুঝতে পারছেন কোথায়? সিভিতে। তাহলে এবার একটু দেখেন, একই মানুষের সম্পর্কে আমি যখন বলতে যাই তখন পরিস্থিতি অনুযায়ী কি হয়ে যাচ্ছে, ভিন্ন ভিন্ন জিনিসগুলো গুরুত্ব পাচ্ছে না? আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? সো সেম জিনিসটাই আপনার এলএসআই কিন্তু সিচুয়েশন অনুযায়ী কি হয়ে যেতে পারে, আলাদা আলাদা হয়ে যেতে পারে। এটা কোন সিচুয়েশনে কোন ইন্টেনশনের কন্টেন্ট, এইটার উপরে ডিপেন্ড করতেছে আমার এলএসআই গুলো কি হবে। ঠিক আছে, আমি এলএসআই নিয়ে অনেক কথাবার্তা বললাম। এখন আমি যখন একটা কন্টেন্টকে অপটিমাইজ করতে যাব, তখন আমার মেইন কিওয়ার্ড হচ্ছে, মানে যেই কিওয়ার্ডটাকে আমরা নর্মালি কিওয়ার্ড রিসার্চ করে বের করি, সেই কিওয়ার্ডটাকেই আমি কি কিওয়ার্ড বলবো? মেইন কিওয়ার্ড। ক্লিয়ার? এবার আমার কন্টেন্ট যখন অপটিমাইজ করব, তখন এই কন্টেন্টটা সম্পর্কে অনেক বেশি ইনফরমেশন বা কন্টেন্টটা ইন্টেন্টটা বোঝানোর জন্য শুধু মেইন কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করলেই হবে না, সাথে আমাকে কি ব্যবহার করতে হবে? এটার এলএসআই ব্যবহার করতে হবে। তাহলে এই এলএসআই কিওয়ার্ডের সোর্সগুলো আমি কোথায় পাবো? এগুলো কিভাবে বের করব? আমরা তো অলরেডি জানি যে দুই ধরনের এলএসআই। কি কি? একটা হচ্ছে সিনোনিমাস এলএসআই, হ্যাঁ, সিনোনিমাস মানে এক্সাক্ট সেম অর্থই প্রকাশ করে এরকম অন্যান্য কিওয়ার্ডগুলো হচ্ছে সিনোনিমাস। আর রেলেভেন্ট মানে হচ্ছে প্রাসঙ্গিক, মানে আমি যদি ওই কথাগুলো না বলি তাহলে এটা প্রসঙ্গটা ক্লিয়ার হয় না, সেগুলোকে বলে হচ্ছে রেলেভেন্ট এলএসআই। এই এলএসআই গুলোকে কিভাবে আপনি বের করবেন? হ্যাঁ বলেন। তাহলে এই হার্ড ওয়াটার আর সলিড ওয়াটার এটা হচ্ছে সিনোনিমাস এলএসআই। সিনোনিমাস এলএসআই, হ্যাঁ। আর ধরেন আমরা যেটা বায়োডাটা রেজুমি সিভি, মানে এইটা কি তাহলে ভাইয়া রিলেভেন্ট এলএসআই? না না না, আমি যেটা বলতেছিলাম ওইখানে ওই এক্সাম্পলটা দিয়েছে কি জন্য, যে ওই ধরেন আপনি যখন বায়োডাটা নিয়ে কথা বলতেছেন তখন পারিবারিক জিনিসগুলো হচ্ছে রেলেভেন্ট এলএসআই। যেমন আপনার বাবার নাম কি, মায়ের নাম কি, বাবা কি করে, মা কি করে, বোন কি করে, এই যে প্রসঙ্গগুলো আপনি আনতেছেন এগুলোই কি ওই পার্সপেক্টিভ থেকে রেলেভেন্ট এলএসআই। আবার আপনি যখন একাডেমিক বা রেজুমি নিয়ে কাজ করতেছেন তখন আবার কি, কোন প্রতিষ্ঠানে জব করছেন, কতদিন জব করছেন, এই জিনিসগুলো হবে কোন ধরনের এলএসআই? এগুলো হবে রেলেভেন্ট এলএসআই। জাস্ট ওই জিনিসটাকে বোঝানোর জন্য যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু একজন মানুষের জিনিসগুলো পাল্টে যায়, হ্যাঁ, ওই জিনিসটা আসলে আমি এখানে বোঝাইছি। যাই হোক, তাহলে এই এলএসআই কিওয়ার্ডগুলো কিভাবে পাবেন? এলএসআই কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আমাকে খুব বেশি কিছু করতে হবে না। আমি প্রথমে যাব হচ্ছে
গুগলে যে সার্চ করবে এটা লিখে। সার্চ করার পর একটু খেয়াল করেন যে সার্চ করার পর আমরা এখানে অনেক কয়টা জায়গা আছে যে একটা কিওয়ার্ড লিখে আপনি যে সার্চ করছেন, সার্চ করার পর গুগল আপনাকে আপনার প্রসেসটাকে ইজি করার জন্য এখানে যদি কার্সরটা রাখেন, দেখেন অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে না? এবং আপনি পড়ে দেখেন যে এই কন্টেন্ট, এই কিওয়ার্ডের যে ইন্টেনশন, এই ইন্টেনশনের সাথে খুব বেশি ম্যাচ করে বা খুব কাছাকাছি ইন্টেনশনের কিওয়ার্ড কোনগুলো? এই বাকি কিওয়ার্ডগুলো। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এখান থেকে আপনার যেই কিওয়ার্ডগুলো আপনার মনে হচ্ছে, আপনি এটাকে নিজের ইনসাইটটা ব্যবহার করবেন যে এই টপিকটাকে বোঝানোর জন্য আমার এর মধ্যে কোন কোন কিওয়ার্ডের প্রসঙ্গটা আসা উচিত, কোন কোন কিওয়ার্ডগুলো আমার কন্টেন্টের ভিতরে আসা উচিত, আপনি সেগুলোকে এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে নাম্বার 1 সোর্স আমরা পেলাম কোনটা? গুগল অটো সাজেস্ট। ক্লিয়ার? এলএসআই পাওয়ার। 2 নাম্বার সোর্স হচ্ছে, আপনি একটু নিচে আসেন, নিচে আসার পর পিপল অলসো আস্ক, এই সেকশনে দেখেন এখানে কিছু প্রশ্ন করছে। সো ইউজাররা সাধারণত কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করার পর এরপর সাধারণত যেই কিওয়ার্ডগুলো লিখে পরের স্টেজে খুঁজতে যায়, সেই কিওয়ার্ডগুলোকেই আপনাকে এখানে গুগল সাজেস্ট করতেছে যে তুমি হয়তোবা এই প্রশ্নগুলো তুমি হয়তোবা এই প্রশ্নগুলোর প্রতিও তোমার ইন্টারেস্ট থাকতে পারে, সেই জন্য আমাকে এই জিনিসগুলো দেখাচ্ছে। তার মানে কি বলেন তো, এইটার খুব কাছাকাছি ইনফরমেশন এগুলো না, বা এই কিওয়ার্ডগুলো কাছাকাছি কিওয়ার্ড না? তাহলে এগুলো কি এলএসআই কিওয়ার্ড। 3 নাম্বার সোর্স হচ্ছে এই যে দেখেন রিলেটেড সার্চেস, এখানেও আপনি বেশ কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছেন। তাহলে এগুলোও কি ধরনের কিওয়ার্ড? এই কিওয়ার্ডের এলএসআই কিওয়ার্ড। তাহলে এলএসআই কিওয়ার্ডের জন্য আমরা কয়টা সোর্স পেলাম? 3টা সোর্স। এখন এখান থেকে সবগুলো কিওয়ার্ড আমি নেব কিনা, আপনি নিজে নিজে দেখবেন যে এই কিওয়ার্ডের সাথে খুব বেশি প্রাসঙ্গিক কোন কোন টপিকগুলো, আপনি সেই টপিকের কিওয়ার্ডগুলোকে জাস্ট একটা একটা করে নোট করবেন। নোট করে এলএসআই কিওয়ার্ড হিসেবে আপনি এরকম একটা লিস্ট তৈরি করবেন। আমার কথা কি ক্লিয়ার? জি ভাই। তাহলে একটা কন্টেন্টের ভিতরে কয়টা এলএসআই কিওয়ার্ড রাখবেন, এইটার কোনো সীমা পরিসীমা নাই। আপনি ন্যাচারালি এই কন্টেন্টের ভিতরে আপনি যতগুলো এলএসআই কিওয়ার্ডকে আপনি ব্যবহার করতে পারেন ততগুলোই ঠিক আছে। কিন্তু যদি আপনি এলএসআই কিওয়ার্ড বেশি ব্যবহার করতে যেয়ে পুরো কন্টেন্টটার ছন্দটা আপনি নষ্ট করে ফেলছেন, কন্টেন্টটা পড়তে আর ভালো লাগতেছে না, এরকমটা যদি হয় তাহলে আপনার কিন্তু বিপদ। আপনাকে কি করতে হবে? এলএসআই বা মেইন কিওয়ার্ড যেভাবেই বসান পুরোপুরি ন্যাচারালি একজন ইউজার যখন পড়তে থাকবে তার কাছে যেন এই ফিলটা না হয় যে এইখানে এই কথাটা আপনি জোর করে ঢুকাই দিচ্ছেন। যেমন ধরেন কথার কথা এখানে আপনি এই কথাটুকু আপনি কি করলেন? জোর করে এখানে বসায় দিচ্ছেন। এই ফিলটা যাতে ইউজারের না হয়, এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি এলএসআই কিওয়ার্ড আর মেইন কিওয়ার্ড কয়টা ব্যবহার করবেন এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। মেইন কিওয়ার্ড কিন্তু একটাই হয়, এলএসআই কিওয়ার্ড কয়টা ব্যবহার করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। এখন আমি যদি একটা আপনাদেরকে একটা আইডিয়াল জায়গা থেকে বলি যে ভাইয়া এরকম বললে তো আমরা কনফিউজ হয়ে যাব, আমাদেরকে একটা জাস্ট আমরা যাতে একটা গাইডলাইন পাই, তাহলে আপনি যেটা করতে পারেন এলএসআই কিওয়ার্ড অন্তত 6 থেকে 7টা এলএসআই কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা কন্টেন্টে। বুঝতে পারছেন? এর কম রাখবেন না, যদি পারেন আরো বেশি নিতে পারেন। কথা কি বুঝতে পারছেন? জি ভাই, আর একটা দিন হচ্ছে এখানে যে রেড ইন্ডিকেট করছে, এটা তো মনে হচ্ছে যে অন্য কোনো ভাষা, যেমন ধরেন রাশিয়ান বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝা যাচ্ছে। এটা কোনটার জন্য ভাই? যে এলএসআই কিওয়ার্ড যেটা আছে এখানে দেখেন যে আপনার না, এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম। এটা আসলে একটা ব্র্যান্ডের নাম। হ্যাঁ, এটা একটা ব্র্যান্ডের নাম। আচ্ছা, তো এটা রাশিয়ান ভাষা না, এইটা পুরোটাই ধরেন হচ্ছে একটা আপনাদেরকে দেখানোর জন্য। এইটা এলএসআই কি এলএসআই না, এটা আমি নিজেও জানি না যেগুলোকে আমি কিভাবে নিছি, কিন্তু আপনাদেরকে নেওয়ার প্রসেসটা কিন্তু আমি বলে দিছি কিভাবে বুঝবেন। এখন এখান থেকে আপনার যে সব কয়টা নিবেন ব্যাপারটা এরকম না, আপনার ইন্টেনশনের সাথে যেটা ম্যাচ করে আপনি সেগুলোই এখান থেকে নিবেন এলএসআই হিসেবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন কন্টেন্টটা আমরা অপটিমাইজ করতে যাব। আমরা এখানে ধরেন আমার এই কন্টেন্টটা রাইটার দিল। ও বাই দ্য ওয়ে, রাইটারকে দিয়ে যদি লেখান তাহলে আগেই কিন্তু রাইটারকে আমাকে এগুলো দিয়ে দিতে হবে। কোনগুলো? যে এইটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, আর এগুলো কি এলএসআই। আমাকে দিয়ে আমাকে বলতে হবে যে এবার তুমি কন্টেন্টটা লিখো। তাকে একটা গাইডলাইন দিয়ে দিব হয়তো যে এত ওয়ার্ডের কন্টেন্টটা হবে, এরপরে সে লিখতে থাকবে। এখন কন্টেন্টটার যদি এবার আমি এসইও করতে যাই তাহলে আমি কিভাবে করব? তাহলে আমি প্রথমে
এই পুরো কন্টেন্টটাকে আমি ঠিক এইভাবে কন্টেন্টটার নিচে এসে আমার মেইন কিওয়ার্ড কোনটা সেটা আমি লিখলাম, এরপর এলএসআই কিওয়ার্ডের লিস্টটা এখানে লিখলাম। এরপর দেখেন আমার প্ল্যান কি, এসইও ফ্রেন্ডলি যদি আমি অন পেজ এসইও করতে যাই তাহলে আমার মেইন কিওয়ার্ডটা ইউআরএল এর ভেতরে রাখাটা খুবই ভালো প্র্যাকটিস। তাহলে ইউআরএল এর ভেতরে শুধু আমার কোনটা আমি আমার এখানে বসে যাচ্ছে শুধু মেইন কিওয়ার্ডটা। মেইন কিওয়ার্ডটা। ওকে, এরপরে আমার H1 তৈরি করতে হবে এসইও টাইটেল। বাই দ্য ওয়ে, টাইটেল নিয়ে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম সেগুলোকে বলে, সেটার দুইটা নাম আছে। অনেকে এটাকে মেটা টাইটেলও বলে, অনেকে বলে এসইও টাইটেল। মেটা টাইটেল আর এসইও টাইটেল কি ডিফারেন্ট জিনিস নাকি একই জিনিস বলেন? একই জিনিস। মেটা টাইটেল অথবা এসইও টাইটেল দুইটা টোটালি একই জিনিস, ডিফারেন্ট কিছু না। তাহলে আমি এই জিনিসগুলো এখান থেকে আগে তৈরি করে নিব যাতে আমার পরবর্তীতে সমস্যা না হয়। আমি যখন কন্টেন্টটা অপটিমাইজ করতে যাব তখন যাতে খুব ইজিলি করে ফেলতে পারি। আমার ইউআরএল এর ভিতরে এটা বসবে। তারপরে আমার এবার মেটা টাইটেল, এখানে আমি টাইটেলটা তৈরি করলাম। টাইটেলের ভিতরে অবশ্যই আমার মেইন কিওয়ার্ডটা থাকবে। দেখেন তো আমার এই টাইটেলের ভিতরে মেইন কিওয়ার্ডটা আছে কিনা। বেস্ট শাওয়ার ফিল্টার ফর হার্ড ওয়াটার আছে? জি ভাইয়া আছে। এবং একটা ন্যাচারালি খুব সুন্দর একটা আমি টাইটেল তৈরি করছি। এরপরে আমি কি তৈরি করতে হবে? H1 হেডিং। আমার H1 হেডিংটা কি হবে? এখান থেকে আমি H1 হেডিং এর মধ্যে আমার কি থাকবে? মেইন কিওয়ার্ডটা অবশ্যই রাখতে হবে। এই যে দেখেন এখানে মেইন কিওয়ার্ডটা আছে না? এরপরে একটা মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনের দৈর্ঘ্য কত হয়? মেটা ডেসক্রিপশনের দৈর্ঘ্য হচ্ছে 130 থেকে 150 ক্যারেক্টার। এখন এই 150 ক্যারেক্টারের মধ্যে আপনি আপনার এই কন্টেন্টটার একটা সামারি বলবেন, যেই কন্টেন্টটাতে আপনি কি লিখছেন, কোন প্রবলেমটা নিয়ে আপনি সলিউশন দিয়েছেন এবং কি পেতে যাচ্ছে, এটার সম্পর্কে একটা সামারি থাকবে হচ্ছে মেটা ডেসক্রিপশনে। কত ক্যারেক্টারের মধ্যে? 130 থেকে 150 ক্যারেক্টার এর মধ্যে আপনি এই মেটা ডেসক্রিপশনটা লিখবেন। এরপরে আসেন, মেটা ডেসক্রিপশনের মধ্যেও অবশ্যই আপনার মেইন কিওয়ার্ডটা রাখবেন। এই যে দেখেন আছে, বলেন, এবং পুরোটা ন্যাচারালি থাকবে। তাহলে আমার এই জিনিসগুলো তৈরি করে ফেলবো। এরপরে আমি যাই এবার কন্টেন্টটা কিভাবে অপটিমাইজ করব। কন্টেন্ট অপটিমাইজ করার ক্ষেত্রে আমরা একটু এখানে দেখে নেই। কন্টেন্টকে আমরা যদি পার্ট বাই পার্ট ভাগ করি তাহলে একটা হচ্ছে হেডার পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। সো হেডার পার্ট আর বডি পার্ট কোনটা? আমার যে কোনো একটা কন্টেন্টের ভেতরে যদি যাই, ধরেন একটু আগে আমি ওই ট্যাবেই যাই। ধরেন এখানে আমি আসলাম হচ্ছে অন পেজ এসইও, অন পেজ এসইও গাইড। সো এইখান থেকে আমার ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন শুরুর আগের যে অংশটুকু, এইটুকুকেই আমরা বলবো হচ্ছে কি কন্টেন্টের হেডার পার্ট। আমার কথা কি বুঝতে পারছেন? হেডার পার্ট কতটুকু হবে? ইন্ট্রোডাকশন, কন্টেন্টের আমার ইন্ট্রোডাকশন থেকে শুরু করে কনক্লুশন পর্যন্ত এইটুকুকে আমরা বলতেছি বডি পার্ট। আর হেডার পার্টের মধ্যে কতটুকু বলতেছি আমরা? তাহলে হেডার পার্টের মধ্যে কি কি পড়তেছে আপনারা এবার বলেন, কি কি পড়তেছে? ইউআরএল পড়তেছে, এসইও টাইটেল বা মেটা টাইটেল পড়তেছে, তারপর H1 হেডিং পড়তেছে, তাই না? এরপর মেটা ডেসক্রিপশনটাও এর মধ্যে পড়তেছে, তাই তো? বলেন। এরপরে আমার কন্টেন্টটা শুরু হচ্ছে। এই কন্টেন্টটা ইন্ট্রোডাকশন থেকে আমি যে কথাগুলো একটু আগে আপনাদেরকে বলছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি কন্টেন্টের ভেতরে, বডির ভেতরে ইন্ট্রোডাকশন পার্ট। তারপর বডির ভেতরে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কনক্লুশন। এরপর ইম্পর্টেন্স H2, H3, H4 এর, আমি কিন্তু এটা ইম্পর্টেন্স অনুযায়ী বলছি, হ্যাঁ। তারপরে কোনটা? এখানে কিন্তু এই যে H1 কিন্তু এখানেই চলে গেছে ইম্পর্টেন্স অনুযায়ী, যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইউআরএল পড়ছে, তারপর এসইও টাইটেল পড়ছে বা পেজ টাইটেল বা মেটা টাইটেল পড়ছে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন পড়ছে। এরপরে কোথায় ঢুকছে? H1 এর ভিতর ঢুকছে। ঢোকার পর এরপরে এখন কন্টেন্টের বডি পার্ট যখন আসছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর কনক্লুশন, তারপর প্রথম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে H2 হেডিংগুলো, তারপর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে H3 হেডিংগুলো, তারপর গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে H3-4 হেডিংগুলো। এরপর কোনো যদি লিস্ট থাকে, যেমন নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এরকম লিস্ট, কোনো যদি বুলেট পয়েন্ট থাকে, আন্ডারলাইন থাকে, বোল্ড থাকে, ইটালিক থাকে,
তাহলে এখানে গুগল এইগুলোকে বোঝানো স্পেশাল কোনো কিছু আপনি এখানে বোঝানোর ট্রাই করছেন, এই জিনিসগুলোকে গুরুত্ব দিয়ে দেখে পরে। তারপর হচ্ছে সেন্টেন্সের একেবারে স্টার্টিং পার্ট, যেমন কোনো একটা প্যারাগ্রাফ যেই সেন্টেন্সটা দিয়ে শুরু হয়, ধরেন আমি কথার কথা এই প্যারাগ্রাফটা নিয়ে আমি কথা বলতেছি, তাহলে এই প্যারাগ্রাফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কোন অংশটুকু? এই যে শুরুর অংশটুকু। আমার কথা কি বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, এরপর হচ্ছে কন্টেন্টের আদার বডি পার্ট। এখন আমি যদি পুরো কন্টেন্টটাকে অপটিমাইজ করতে যাই, তাহলে এইটা কিন্তু মানে কোনো ফিক্সড কোনো নিয়ম নাই। আপনি কন্টেন্টটাকে মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড দিয়ে যতটা হচ্ছে ন্যাচারালি আপনি কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করতে পারেন ততই ভালো। এখানে কোনো হার্ড কোনো নিয়ম নাই, কিন্তু তারপরও আপনাদের সুবিধার জন্য আমি জাস্ট একটা আমার মতো করে একটা হচ্ছে প্র্যাকটিস আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনার হয়তোবা রিলেট করতে সুবিধা হবে। সেটা হচ্ছে আমি আমার মেইন কিওয়ার্ড আর কোথাও রাখি না রাখি, এই যে হেডার পার্টের যে অংশগুলো এগুলোতে আমাকে রাখতেই হবে। তাহলে হেডার পার্টের অংশগুলো কি কি? ইউআরএল, তারপর হচ্ছে এসইও টাইটেল, মেটা ডেসক্রিপশন আর মেটা ডেসক্রিপশন, H1, এই কয়টা জায়গায় আমি মাস্ট রাখবো। আমার কোনটা মেইন কিওয়ার্ড যেটা, সেটা কোনো ধরনের চেঞ্জ হবে না। আমার ফ্রেজটা হুবহু যা আছে তাই রাখতে হবে। এর সাথে হয়তো যোগ বিয়োগ করতে পারি, মানে কোনো কিছু আগে অ্যাড হতে পারে বা কোনো কিছু পরেও অ্যাড হতে পারে, কিন্তু ফ্রেজটা হুবহু যা আছে এভাবেই রাখবো এই পার্টগুলোতে। এরপরে আসেন আমার কন্টেন্টের ভিতরে এবার কিভাবে অপটিমাইজ করব? মেইন কিওয়ার্ড। সো মেইন কিওয়ার্ড আমার যদি কন্টেন্টের লেন্থ 500 ওয়ার্ড হয়, তাহলে আমি কয়বার আমি মেইন কিওয়ার্ড রাখবো? এক্স্যাক্টলি দুইবার। যদি 1000 ওয়ার্ড হয় তাহলে কয়বার রাখবো? তিনবার। তাহলে দেখেন 1500 ওয়ার্ড হিসেবে হওয়ার কথা কয়বার? একটু খেয়াল করেন, যত আমার নাম্বার অফ ওয়ার্ড বাড়ছে তত কিন্তু কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কমতেছে না বাড়তেছে? যেমন 500 ওয়ার্ডে দুইবার, 1000 ওয়ার্ডে এই লজিক অনুযায়ী হওয়ার কথা ছিল কয়বার? 4বার। আমি এখানে কি করছি? একটু কমাই দিছি, 3বার। 1500 ওয়ার্ডে কয়বার? 4বার। 2000 ওয়ার্ডে 5বার, তারপর 3000 ওয়ার্ডে 6বার, 4000 ওয়ার্ডে 7বার, 5000 ওয়ার্ডে 8বার, এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী 6000 ওয়ার্ডে 9বার। এইভাবে করে আপনি কিওয়ার্ডটাকে মেইন কিওয়ার্ড, এগুলো কিন্তু আমি মেইন কিওয়ার্ডের কথা বলছি, যে পুরো কন্টেন্টের ভিতরে আপনি কয়বার মেইন কিওয়ার্ডটা রাখবেন। সো এইটার ক্ষেত্রে আশা করি একটা ধারণা পেয়ে গেছেন না? বলেন। জি ভাই। এরপরে আসেন মেইন কিওয়ার্ডের প্লেসমেন্টটা তো আমরা দেখলাম। এলএসআই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় প্লেসমেন্ট করবেন? আমরা অলরেডি জানি যে এলএসআই কিওয়ার্ড মানে মেইন কিওয়ার্ডগুলো যে জায়গাগুলোতে ইম্পর্টেন্স দেয় গুগল, সেই জায়গাগুলোতে আমরা প্লেসমেন্ট করে আসছি। সেই জায়গাগুলোতে যদি কোনোভাবে এলএসআই কিওয়ার্ড বসানো যায় তাহলে অলওয়েজ আমরা অ্যাডভান্টেজ পাবো। তাহলে ধরেন কথার কথা কোনো একটা কন্টেন্টে আমি হচ্ছে টাইটেলের ভেতরে মেইন কিওয়ার্ডও রাখতে পারতেছি এবং টেকনিক্যালি এলএসআই কিওয়ার্ডও আমার রাখার সুযোগ আছে, তাহলে এটা গুড প্র্যাকটিস না ব্যাড প্র্যাকটিস হবে? বলেন। এটা অবশ্যই গুড প্র্যাকটিস হবে। মানে আপনি যদি মেইন কিওয়ার্ডের পাশাপাশি কোনো এলএসআই কিওয়ার্ডও আপনি রাখতে পারেন আপনার টাইটেলের ভেতরে, তাহলে এইটা গুড প্র্যাকটিস। কিন্তু যদি দুইটা একসাথে রাখতে গেলে আপনার টাইটেলটা খুব খারাপ হয়ে যাচ্ছে, তাহলে রাখার দরকার নাই। ফার্স্ট প্রায়োরিটি ইউজার, মানে ইউজার আপনার কন্টেন্টটা পড়ে আকর্ষণ বোধ করছে, এই জায়গাটাতে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সো এই গুরুত্বটা দিতে যে আপনি যদি মেইন কিওয়ার্ডের পাশাপাশি কোনো এলএসআই কে রাখতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি কোনো এলএসআই রাখতে না পারেন তাহলে অ্যাটলিস্ট কি রাখতে হবে? আপনার মেইন কিওয়ার্ডটা রাখতে হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে, তো এরপরে আসেন তাহলে এই যে এলএসআই কিওয়ার্ডগুলোকে আমি যদি এখানে রাখতে না পারি তাহলে এখানে রাখার চেষ্টা করব মেইন কিওয়ার্ডের পাশাপাশি। যদি এখানেও রাখতে না পারি তাহলে এখানে রাখার চেষ্টা করব মেইন কিওয়ার্ডের পাশাপাশি। যদি তাও রাখতে না পারি তাহলে এই জায়গাগুলোর মধ্যে যেখানে যেখানে সম্ভব আমি রাখার চেষ্টা করব। এলএসআই কিওয়ার্ডগুলোর জন্য যেমন একটা এলএসআই আপনি কয়বার মেনশন করবেন এটার কোনো ধরাবাঁধার নিয়ম নাই। আপনি অ্যাটলিস্ট একবার করে কি করবেন? কন্টেন্টের ভিতরে রাখবেন, মানে একদম মিনিমাম হলেও। আর যদি আপনি ম্যাক্সিমাম ব্যবহার করেন তাহলে 2বার বা 3বারও ব্যবহার করতে পারেন। কিন্তু মেইন কিওয়ার্ডের ক্ষেত্রে আমাকে অবশ্যই মেইন কিওয়ার্ড আমার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে নাকি এলএসআই কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি বেশি হবে? মেইন কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি বেশি হবে। এক্স্যাক্টলি, মেইন কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সিটা আমাকে মেইনটেইন করতেই হবে, কিন্তু এলএসআই কিওয়ার্ড আমি একবার মেনশন করলেও করতে পারি, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার সবাই? তাহলে এইভাবে করে আমার কিন্তু এই কন্টেন্টটা
আমার প্রথমে রেডি করতে হবে। কন্টেন্টটা যদি রেডি হয়ে যায়, এরপর এখন কাজ হচ্ছে আমার কি করা, এটাকে অপটিমাইজ করা। ঠিক আছে? সো আমার অপটিমাইজ করার জন্য আমার প্রথমে ইউআরএল এর ভেতরে যেহেতু আমরা এইটা রাখতে চাচ্ছি, আমরা যেটা করব একটু খেয়াল করেন। এখানে আমি কি করতেছি, কপি করলাম, কপি করার পর এটা হচ্ছে এইখানে, এখানে আসলাম, কেটে দিচ্ছি। সো একটু এখানে খেয়াল করেন, আমি এখানে এইটা হচ্ছে আমার কি মেইন কিওয়ার্ডটা না, জি ভাইয়া। কিন্তু আমি কি আমার টাইটেলে মেইন কিওয়ার্ড দিতে চাচ্ছি নাকি টাইটেল আলাদা আরেকটা তৈরি করা আছে? দেখেন তো এখানে কিন্তু টাইটেল আমার H1, একটা তৈরি করা এটা আছে। কিন্তু টাইটেল না, এটা হচ্ছে H1। এই যে এখানে হ্যাঁ। আপনার যেটা দিচ্ছেন এটাই কিন্তু H1 ওয়ার্ডপ্রেসের, এটা কিন্তু আমার তৈরি করা আছে। কিন্তু কেন আমি এখানে শুধু তাহলে মেইন কিওয়ার্ডটা দিয়ে রাখতেছি? কারণ আপনি ফার্স্ট টাইম এখানে যে H1 এর ভেতরে আপনি যে জিনিসটা দিবেন সেটা অটোমেটিক্যালি সেটাই আপনার ইউআরএল হয়ে যাবে। এই যে একটু দেখেন, আমি যদি এখন পাবলিশ করি, এবার যদি আমি একটু চেক করি, দেখুন তো এখন ইউআরএলটা এই অনুযায়ী তৈরি হয়ে গেছে না? জি ভাইয়া। তাহলে এখন আসেন, আমি যদি এইটা দিতাম তাহলে তো এইটাই ইউআরএল এর মধ্যে হয়ে যেত, কিন্তু এইটা কি আমরা ইউআরএল এর জি। মধ্যে রাখতে চাচ্ছি? না, চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধু কোনটা থাকুক, বেস্ট শুধু শাওয়ার ফিল্টার এইটা ফর মেইন কিওয়ার্ডটা হার্ডওয়ার। থাকুক। এই জন্য আমরা প্রথমে হ্যাঁ। কি করছি, এখানে আমরা এটা শুধু লিখছি। কিওয়ার্ডটা দিছি, কিওয়ার্ডটা দিয়ে আমরা ইউআরএলটা তৈরি করছি। এরপরে এখন আমি কি করব, জাস্ট এই যে এটাকে H1 এর ভিতরে যেটা আমার দেওয়ার কথা সেটাকে আমি এখানে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? ক্লিয়ার? চেঞ্জ করে এবার আপডেট করে দিব। আপডেট করে দিলে এরপরে দেখবেন যে এখন আমার টাইটেল H1 টাইটেলও H1 হেডিংও ঠিকঠাক মতো হয়েছে এবং ইউআরএলটাও। এই যে দেখেন আমরা হেডিংয়ে তো এটাই রাখতে যাচ্ছিলাম H1 এর মধ্যে নাকি? জি। আর ইউআরএলটা ঠিকঠাক আছে, এভাবেই তো রাখতে যাচ্ছিলাম না আমাদের প্ল্যান অনুযায়ী? হ্যাঁ। এভাবেই রাখতে যাচ্ছিলাম। সো দুইটা জিনিস হয়ে গেছে। এরপরে আমরা যাই, এরপর হচ্ছে এখন মেটা ডেসক্রিপশন। এগুলো কিন্তু আগেই তৈরি করে নিচ্ছি। মেটা ডেসক্রিপশন এবং আমাদের এসইও টাইটেল, এইগুলো কিন্তু একটু ডিফারেন্ট। দেখেন এখানে ডিফারেন্ট না? জি। ডিফারেন্ট। সো এইটা হচ্ছে আমার কি, এটা হবে আমার টাইটেল, তাই তো? সো আমি টাইটেলটা জি, কপি করলাম। এবার টাইটেলটা কোথা থেকে বসাবেন? টাইটেল বসানোর জন্য আপনি এইখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার এই যে প্রিভিউ চলে আসছে। প্রিভিউ চলে আসার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় দেখেন টাইটেল দেওয়ার জায়গা আছে। এখন আমি যদি টাইটেলটা না দিতাম এখানে, তাহলে অটোমেটিক্যালি কোনটা বসে যেত বলেন তো? এই ইয়াটা হেডারটা H1টাই কোথায় চলে আসতো? এইখানে। টাইটেলে। ইনফ্যাক্ট দেখেন এখানে দেখাচ্ছে ওইটা। কিন্তু আমি যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে এটাকে সরাই দিয়ে আমি এটা দিলাম। এটা কি বলেন তো? এটা হচ্ছে আমার এখন টাইটেল। তাহলে আমার টাইটেল আর হেডিং, মেইন হেডিং দুটা কি ভিন্ন নাকি এখন এক? এখন কিন্তু ডিফারেন্ট। এরপরে আমি আমার মেটা ডেসক্রিপশনটাকে দেই, মেটা ডেসক্রিপশনটাকে কপি করি, কপি করে এখানে নিয়ে আসি। মেটা ডেসক্রিপশনটা কোথায় দেবো? এই যে ডেসক্রিপশনের পার্টটুকু, এখানে আমি আমার মেটা ডেসক্রিপশনটাকে বসায় দিলাম। এবার এইখানে দেখেন আপনি এখানে যেভাবে দিয়েছেন ওই অনুযায়ী কিন্তু আপনার এখানে প্রিভিউও দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? প্রিভিউ দেখাচ্ছে। আমার মোবাইলে কেমন দেখাবে, এটা যদি আমার র্যাঙ্ক করে তাহলে মোবাইলে কেমন দেখাবে এবং ডেস্কটপে কেমন দেখাবে, দুইটাই আমি দেখতে পাচ্ছি। সো ডান। আমি যদি এবার এটাকে আপডেট দিই, এবার দেখি ঠিকঠাক মতো জিনিসটা হয়েছে কিনা। যদি আমরা দেখতে চাই তাহলে এবার আমরা এখানে একটা রিলোড দিই। এবার দেখেন তো যে দুইটা জিনিস ভিন্ন না একই? ভিন্ন ভাইয়া। ভিন্ন হয়ে গেছে না? তাহলে আমরা এভাবেই তো আমাদের জি। প্ল্যানটা ছিল নাকি? জি, এটাই প্ল্যান ছিল, টাইটেল এবং হেডার আলাদা করা। সো আমরা এখানে আলাদা করেছি। কিন্তু আমাদের এখানে দেখেন স্টিল এখানেও আমার মেইন কিওয়ার্ড আছে এবং এখানেও আমার মেইন কিওয়ার্ড আছে। এখানে মেইন কিওয়ার্ড আছে কিনা দেখেন তো? এখানেও আছে। জি, এখানেও সো এটা কিন্তু পুরো প্ল্যান মাফিক। হ্যাঁ, আমরা এগুলো করতেছি। এরপরে আমরা এবার কন্টেন্টে যাব। সো কন্টেন্টটা, পুরো কন্টেন্টটা এবার এখানে কপি করে এনে দেই, পাবলিশ করে দেই। সো এখান থেকে ধরেন আমরা
এই পর্যন্ত কন্টেন্টটা কপি করলাম, কপি করে এখানে এনে বসায় দিলাম। এবার যদি আমরা এখানে আপডেট দেই, আপডেট দিয়ে যদি আমরা চেক করি, আসছে না কন্টেন্ট? বলেন। হ্যাঁ এরকম করে আমরা চাচ্ছিলাম না? বলেন। জি ভাই। জি আচ্ছা, এবার আসেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা নিয়ে আপনাদের সাথে অলরেডি কথা বলছি। সেটা হচ্ছে আমার H1 হেডিং কয়টা বসে? একটাই। এই যে দেখেন এখানেও দেখাচ্ছে H1 হেডিং। এখন এইটার আন্ডারে আমার মেইন টপিকগুলো কোন ধরনের হেডিং এ যাবে? H2 হেডিং এ যাবে। হ্যাঁ H2 মানে এটা যেহেতু আমার মেইন হেডিং হয়ে গেছে, মেইন হেডিং তো একটাই হয়। এরপরে যদি এরপরে আমার এই পুরো কন্টেন্টটার ভেতরে বাকি হেডিংগুলো, বাকি মূল হেডিংগুলো আমার কি ধরনের হেডিং এ যাবে? H2 হেডিং এ। এবার দেখেন এই যে এটা কোন ধরনের হেডিং? এই যে এখান থেকে আমি এটাকে ব্যবহার করে নিয়েছি। এই যে দেখেন আমি এটাকে এবার সিলেক্ট করে এখান থেকে হেডিং কি দিলাম? হেডিং 2। আর এটা কিভাবে সিলেক্ট করছি? এটাকে হেডিং 1। ঠিক আছে। এরপরে ধরেন কথার কথা, এইটার আন্ডারে যেখানে আমি টপ 7 শাওয়ার ফিল্টার নিয়ে কথা বলছি, এবার সেই টপ 7 কোনগুলো? এগুলো। এবার এগুলো প্রত্যেকটাকে নিয়ে আবার আমি কথা বলবো, তাহলে এগুলোর হেডিং কি হবে বলেন? H3, কারণ এইটার আন্ডারের টপিক না এগুলো? জি ভাইয়া। তাহলে এগুলো হবে H3। এবার কথার কথা ধরেন এইটার আন্ডারে আবার একটা হেডিং এটা, যদি আমার এটা হেডিং হয় তাহলে এটা কি হবে? H4। সো H4 গেল। এরপর এই টপিকটা শেষে আমার আরেকটা টপিক শুরু হয়েছে, এবার এটা কি হবে? এটা H2 হবে। H2 না, H3 হবে। এই যে দেখেন H2 এর আন্ডারের টপিক, তাহলে কি হবে? H3 হবে। এই যে দেখেন আবার এটাও আবার H3। আবার এটার আন্ডারের কোনো টপিক হলে সেগুলো কি হবে? H4 হবে। আবার যখন এটা নিয়ে এটা কি হবে? এটাও H3 হবে। আবার H3 হবে। এই লেয়ারগুলো কি বুঝতে পারতেছেন আপনারা? জি ভাই। আবার ধরেন সম্পূর্ণ মানে এই 7টা টপিক নিয়ে আমি আমার কথা বলা শেষ, এখন আমি নতুন আরেকটা টপিক নিয়ে শুরু করছি কথা বলা, তাহলে সেটা কি হবে? যেমন এটা কি হবে? H2 তে আবার ফিরে যাবে, হ্যাঁ H2, কারণ আবার নতুন করে আরেকটা প্রসঙ্গ নিয়ে আমি কথাবার্তা বলতেছি। তাহলে আবার কি হবে? এটা H2 তে। এবার H2 এর আন্ডারে, এটার আন্ডারে আবার কথা বলতে গিয়ে আরেকটা হেডিং চলে আসছে, তাহলে সেটা কি হবে? H3 হবে। দেখেন H3, এইটা এবং এটা দুইটাই H3। বা এটার আন্ডারে যদি কোনো সাব টপিক হতো তাহলে কি হতো? এটা H4 হতো। হ্যাঁ, এইভাবে করে কিন্তু পুরো কন্টেন্টটা আমরা এখানেই সাজায় নিছি। আপনিও ওয়ার্ড ফাইলের ভেতরে জিনিসটা সাজায় নেবেন, সাজায় নিয়ে যখন এখানে নিয়ে আসবেন তাহলে ওই অনুযায়ী কিন্তু এটা অটোমেটিক্যালি বসে যাবে। বুঝতে পারছেন? এখানে যদি এবার আমরা একটু দেখি, এই যে ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে যে হেডিং বসানোর যে জায়গাটা, সেটা কোনটা হয় অটোমেটিক্যালি? H1 হয়। তাহলে এইটা দেখেন তো কি কোন ধরনের হেডিং এ আছে? H2, কারণ কি ওই যে ওইখানে আমাদের কপি করা, ওইখানে আমরা এটা করে রাখছি, ওই অটোমেটিক্যালি সেটা এখানে ওই H2 হয়ে গেছে। আবার ধরেন এটা H3 করা ছিল, এই যে H3, ঠিক আছে। তাও যদি আপনার চেঞ্জ করা লাগে এখান থেকে আপনি টাইটেলটাকে এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আপনার এটা কোন হেডিং হয়। ঠিক আছে, এইভাবে করে আপনার পুরো কন্টেন্টটাকে আপনি অর্গানাইজ করে নিলেন। সো কন্টেন্টটা আমি এখানে এনে পাবলিশ করলাম। এখন আমার কাজ হচ্ছে এটা এসইও করা। সো এসইও করতে গেলে আমার র্যাঙ্ক ম্যাথ তো আমরা লাস্ট দিন ইনস্টল করেছিলাম না? জি ভাই। র্যাঙ্ক ম্যাথ, ইয়োস্ট এসইও এগুলো কি করে? আপনার গাইড করে যে তোমার অন পেজ এসইওটা ঠিকঠাক মতো হচ্ছে কি হচ্ছে না। আমাকে এখন বলে দিতে হবে র্যাঙ্ক ম্যাথকে যে আমার মেইন কিওয়ার্ড কোনটা। এটা কোথায় বলে দিব? এই যে ফোকাস কিওয়ার্ড, এখানে আমি বলে দিব। সো আমি আমার কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে আসি, কিওয়ার্ডটাকে কপি করে নিয়ে এসে র্যাঙ্ক ম্যাথকে ইন্ট্রোডিউস করে দেই যে আমার কিওয়ার্ড কোনটা। এই যে মেইন কিওয়ার্ড কপি করলাম, কপি করে এনে আমি
র্যাঙ্ক ম্যাথের ভিতরে মেইন কিওয়ার্ডকে র্যাঙ্ক ম্যাথ বলে ফোকাস কিওয়ার্ড। কি নামে বলে এটাকে? Focus keyword. ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড আর মেইন কিওয়ার্ড একই। এবং আপনি দেখবেন যে যেই কিওয়ার্ডটা আপনি প্রথমে র্যাঙ্ক ম্যাথের মধ্যে এনে দিচ্ছেন সেটার পাশে অ্যাস্টেরিক থাকে। অ্যাস্টেরিক অর্থ এটা আপনার মেইন কিওয়ার্ড। আমার কথা কি বুঝতে পারছেন? এবার জি, আমাদের বাকি যে এলএসআই কিওয়ার্ডগুলো আছে সেগুলোর ভেতরে এই যে কমা 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 দিয়ে যাব, কমা কমা দিয়ে কপি করব, কপি করে এগুলোকে এনেও আমরা কি করব এখানে বসায় দিব। এগুলোর পাশে কি অ্যাস্টেরিক আছে দেখেন তো? না, না, তার মানে এগুলো আমার কি ধরনের কিওয়ার্ড? LSI. এলএসআই কিওয়ার্ড। এবার র্যাঙ্ক ম্যাথ যেটা করতেছে ও অটোমেটিক্যালি দেখতেছে এই কন্টেন্টে যেখানে যেখানে এসইওর পার্সপেক্টিভ থেকে মেইন কিওয়ার্ড থাকার কথা বা এলএসআই কিওয়ার্ড থাকার কথা সেগুলো সেইভাবে আছে কিনা এইটার উপর ভিত্তি করে আপনাকে এখানে স্কোর দিচ্ছে। তাহলে এখানে স্কোর কত দেখাচ্ছে? 27. 27। এখানে আসলে কোনো একটা কারণে এটা ভাঙা দেখাচ্ছে। আমি একটু, তো এরকম হওয়ার কথা না, আমি একটু তাহলে এটাকে রিলোড দিয়ে নেই, আবার এখানে ঢুকি। আচ্ছা, যাই হোক, এটা এমনিতে সমস্যা হচ্ছে না তো আপনাদের নাকি? বুঝতে পারতেছেন না? ওকে, হ্যাঁ। তো তাহলে আমরা দিলাম। এরপরে এখানে দেখেন যে র্যাঙ্ক ম্যাথ যেটা করছে আমার এই পেজটার এসইওকে টোটাল 100-র মধ্যে কাউন্ট করতেছে। তো 100-র মধ্যে আমার এসইওর কত স্কোর এখন পর্যন্ত অর্জন করতে পারছি আমি? 27। আমার টার্গেট হচ্ছে ধীরে ধীরে স্কোরটা কি করা? ইনক্রিজ করা, বাড়ানো। এই ইনক্রিজ করা মানে হচ্ছে আমি যে যে অ্যাকশনগুলো নেব সেই অ্যাকশন অনুযায়ী এখানে স্কোর বাড়তে থাকবে। স্কোর বাড়তে থাকা মানে হচ্ছে আমার কন্টেন্টটা আরও বেশি কি হচ্ছে? এসইও ফ্রেন্ডলি হচ্ছে। বুঝতে পারছেন? সো এইটাকে স্কোরটাকে মূলত 4টা ভাগে ভাগ করছে র্যাঙ্ক ম্যাথ। একটা হচ্ছে বেসিক এসইও, একটা হচ্ছে অ্যাডিশনাল এসইও, একটা হচ্ছে টাইটেল রিডেবিলিটির এসইও, আর একটা হচ্ছে কন্টেন্ট রিডেবিলিটির এসইও। তাহলে কয়টা ভাগের উপরে এই 100 মার্কস দিবে র্যাঙ্ক ম্যাথ আমাকে? 4টা। বেসিক এসইও মানে হচ্ছে যেই জিনিসগুলো আপনার অবশ্যই করা উচিত সেগুলো কিসের মধ্যে আছে? বেসিক এসইওর মধ্যে আছে। বেসিক এসইওর কাজগুলো যতটা আপনি ফুলফিল করবেন স্কোরটা তত বেশি বাড়বে। এরপর বেসিক এসইওর কাজগুলো শেষ করার পর, মানে বেসিক এসইওর কাজগুলো আপনি করবেনই, আপনি তারপর সেকেন্ড প্রায়োরিটি পাবে আপনার কোনগুলো? অ্যাডিশনালের কাজগুলো আপনি প্রায়োরিটি দিয়ে করলেন। তারপরে পরের প্রায়োরিটি পাবে আপনার কোনগুলো? টাইটেলের রিডেবিলিটি, তারপরে পাবে হচ্ছে কন্টেন্টের রিডেবিলিটি। সো আমরা 1 বাই 1 যাই। এখানে র্যাঙ্ক ম্যাথ দেখাচ্ছে 3টা এরর। 3টা এরর বলতে তোমার এই কাজগুলো করা হয় নাই কন্টেন্টের ভিতরে, তুমি এই কাজগুলো করো। আর যেগুলো গ্রিন দেখাচ্ছে তার মানে তুমি এই কাজগুলো করে ফেলছো। আর মাঝে মাঝে দেখবেন ইয়েলো মানে হচ্ছে ঠিক আছে কিন্তু আরেকটু ভালো করা যেত। তার মানে ইয়েলো সাইনের অর্থ কি বলেন তো? মানে ইমপ্রুভ করার সুযোগ আছে। কিন্তু একদম সলিড যখন গ্রিন দেখবেন তার মানে এটা কি আছে? পারফেক্ট, ঠিক আছে। আর যদি একদম রেড ক্রস থাকে তার মানে এখানে তোমার কাজ করার দরকার। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, যেমন কথার কথা এখানে যদি আমি কোনো একটা পোর্শন কন্টেন্ট, যেমন 6 নাম্বার থেকে আমি কন্টেন্টটা আমি হচ্ছে ডিলিট করে দিই। আচ্ছা, আপনাদের কাছে কি এগুলো কঠিন মনে হচ্ছে? না ভাইয়া, দেখেন এগুলো আসলে কঠিন একেবারেই না, জাস্ট প্র্যাকটিস করতে হবে অনেক, তাহলে এটা ইজি হবে। এই যে দেখেন আপনি এট এ গ্ল্যান্স বলে যাচ্ছেন, আমাদের একটু প্র্যাকটিস করলে দেন আমাদের হাতে আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো এখানে দেখেন এখন কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? ইয়েলো। তার মানে ওকে, ঠিক আছে, কিন্তু কি করা দরকার? আরো ইমপ্রুভ করার দরকার। এটা হচ্ছে কি আপনার একটা কন্টেন্টের লেংথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার এই কন্টেন্টের লেংথ কত আছে? কত ওয়ার্ড আছে এখন?
796। 796। ও বলতেছে যে 796 তুমি কিন্তু আইডিয়াল স্কোরে এখনো পৌঁছাতে পারো নাই। আর যদি আরো কম হতো, ধরেন আমার যদি এটা 200 হতো, তাহলে এটা দেখা যেত কি থাকতো, রেড থাকতো। বুঝতে পারছেন? তাহলে আমাকে এখানে যদি এখন গ্রিন করতে হয়, তাহলে আমাকে আইডিয়াল কন্টেন্টের লেংথে যেতে হবে। আইডিয়াল কন্টেন্টের লেংথ কত, সেটা র্যাঙ্ক ম্যাথ অনুযায়ী যদি গ্রিন করতে হয় তাহলে 1800 ওয়ার্ড। 1800 ওয়ার্ড হলে র্যাঙ্ক ম্যাথ এটাকে কি দেখাবে, গ্রিন দেখাবে। গ্রিন গ্রিন দেখাবো। দেখাবে। এখন আপনার মানে প্রশ্ন আসতে পারে যে এইটা কি খুব বেশি ইম্পর্টেন্ট? আমার যদি 1200 ওয়ার্ড হয়, র্যাঙ্ক ম্যাথ যদি আমাকে গ্রিন হ্যাঁ। না দেখায়, তাহলে কি খুব দরকার যে এটাকে আমার গ্রিন করতেই হবে? না আপনার ভাই, কন্টেন্টটা ডিমান্ড করতেছে 1200 ওয়ার্ড, আপনার শুধু শুধু এটাকে 1800 ওয়ার্ডে নেওয়ার দরকার আছে? না আমরা নাই। যেহেতু জানলামই যে আইডিয়াল কন্টেন্ট হচ্ছে 1200 থেকে 1500 ওয়ার্ড, হুম এটা আইডিয়াল, বাট হুম আমার কন্টেন্টটাকে অ্যাট্রাকটিভ করার জন্য 1200 ওয়ার্ড আমি লিখলে হুম সমস্যা নাই। সমস্যা নাই, এক্স্যাক্টলি। সো আমি ব্যাপারটা হচ্ছে গাইড আপনাকে করে যাচ্ছি, কিন্তু এগুলোকে ব্লাইন্ডলি আমাকে 100-তে 100 করতে হবে, এইটার কোনো মিনিং নাই। কিন্তু আমি আপনাদেরকে স্কোরটা কিভাবে 100-তে 100 করবেন সেই গাইডলাইন দিচ্ছি, জাস্ট যাতে আপনি জিনিসগুলো বুঝতে পারেন। কিন্তু যখন আপনি কাজ করবেন, পুরো জিনিসটা আপনি আপনার রিয়ালাইজেশন থেকে করবেন যে আমি রাইট করতেছি না রং করতেছি, আপনার ইনস্টিংক্টটাকে ফলো করবেন। যাই হোক, আমি একটু দেখাচ্ছি এবার প্রথম যে জিনিসটা, ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল। ও কি বলতেছে, ফোকাস কিওয়ার্ডটা তুমি কোথায় রাখো নাই, এসইও মানে টাইটেলের মধ্যে এসইও টাইটেলের মধ্যে, মানে রাখো মেইন নাই, কিওয়ার্ডটা এসইও টাইটেলের মধ্যে রাখি নাই। রাখো নাই, এটা বলতেছে। সো এবার আমরা একটু দেখি বেস্ট শাওয়ার ফিল্টার ফর হার্ড ওয়াটার। আমি যেটা করছি আমি একটু বলি, সেটা হচ্ছে আচ্ছা আমি এবার এখানে একটু যাই, যাওয়ার পর বেস্ট শাওয়ার ফিল্টার একটু খেয়াল করেন, এখানে হচ্ছে বেস্ট শাওয়ার ফিল্টার ফর হার্ডওয়্যার, কিন্তু আমি এখানে ফিল্টার্স দিছি। এবার যদি Yes, এখানে যাই, এবার কি দেখাচ্ছে দেখেন তো, স্কোর এখানে কত দেখাচ্ছে এখন, 55। 55। আমার যদি এটা এস দিয়ে দিই তাহলে এখানে কত দেখাচ্ছে, মানে 18। তার মানে ও যেটা করে মেইন কিওয়ার্ড এক্স্যাক্টলি আপনার আছে কি নাই এইটাকে চেক করতেছে। আমার যখন এস দিলাম তখন কি এক্স্যাক্টলি মেইন কিওয়ার্ডটা আছে, পাচ্ছে সে? না, না। কিন্তু যখন এটা উঠাই দিলাম তখন দেখেন তো এখন কি এক্স্যাক্টলি মেইন কিওয়ার্ড পাচ্ছি। মেইন কিওয়ার্ড পাচ্ছে। এখন সে বলতেছে, আমরা যদি এখানে দেখি, হুররে ইউ আর ইউজিং ফোকাস কিওয়ার্ড ইন দ্য এসইও টাইটেল, যে তুমি ফোকাস কিওয়ার্ডটাকে এসইও টাইটেলের মধ্যে ব্যবহার করছো বা করেছো, যে কারণে এটা এখন কি দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? তাহলে ফোকাস কিওয়ার্ডটা আমাকে কোথায় ব্যবহার করতে হবে, মেইন কিওয়ার্ড এসইও একদম। টাইটেলের ভেতরে। এসইও টাইটেল হ্যাঁ। কোনটা, যেটা এটা কি এসইও টাইটেল নাকি এটা এসইও টাইটেল? এসইও টাইটেল কোনটা? ওই যে ইয়াটা, এসইও টাইটেল কি এটা, এটাকে এসইও টাইটেল বলবো? না 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 না, এটা তো হেডিং। এটা ওই যে হেডিং। এসইও টাইটেল হচ্ছে হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এই যে যেটা এটা। সেটআপ করছি সেটা, ঠিক জি আছে? জি। এরপরে আসেন, আমাকে কি বলতেছে, আমরা জাস্ট স্কোরগুলো দেখে যাই। ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। আমরা ফোকাস কিওয়ার্ডটা এবার মেটা ডেসক্রিপশনে ব্যবহার করছি কি করি নাই বলেন তো? করছেন ভাই। এই যে এই জন্য এটা কি দেখাচ্ছে, এখানে গ্রিন দেখাচ্ছে। যদি এটা না করতাম তাহলে কি দেখাতো, রেড দেখাতো, রেড দেখাতো। দেখাইতো বা জি। বুঝতে পারছেন? যেমন আমি যদি ধরেন এখানেই আমি কথার কথা এখানে হচ্ছে ধরেন চেঞ্জ করে দিই, এটাও চেঞ্জ করে দিই। যদি আমরা এটা না করতাম, আমি ধরেন পুরো জিনিসটা একটু চেঞ্জ করে দিচ্ছি, একটু দেখেন এখন এগুলো সব কি দেখাচ্ছে, দেখাচ্ছে। রেড দেখাচ্ছে। বলতেছে তুমি কোথাও মেইন কিওয়ার্ড ব্যবহার করো নাই, শুধু কোন জায়গায় করছো মেইন কিওয়ার্ড ব্যবহার, ইউআরএল। শুধু ইউআরএল এ। সো তাহলে আমাকে মেইন কিওয়ার্ড যদি ব্যবহার করতে হয় তাহলে পার্টিকুলার এই সেকশনগুলোতে, যেমন আমি এখন কোথায় করলাম, H1 এর ভেতরে, ঠিক আছে? আচ্ছা এখানে পরে করি, আগে এই গাইডলাইন অনুযায়ী আমাকে কোথায় করতে হবে, প্রথমে এসইও টাইটেলের ভেতরে, এসইও টাইটেলের ভেতরে। সো আমি প্রথমে এসইও টাইটেলের ভেতরে আমার মেইন কিওয়ার্ডটা ব্যবহার করলাম। এরপরে দেখেন এখন বাড়ছে, শুধু এসইও টাইটেলের গুরুত্বই কত, বুঝতে পারতেছেন? 18 থেকে কততে ধাপ করে চলে আসছে, 53-তে। এরপরে আসেন, আমি যখন মেটা ডেসক্রিপশনের মধ্যে রাখবো তখন এরপরে দেখেন এখন কত হয়ে গেছে, 55। পঞ্চান্ন। ঠিক আছে?
সো এই যে দেখেন এই তিনটা জিনিস আমি ফুলফিল করতে পারছি। আর বাকিটা কোনটা স্কোর, আমি ধরেন কিছুই করি নাই এগুলো ছাড়া, তাহলে শুধুমাত্র আমার কোন স্কোরটা দেখাবে, এই এই শুধু কন্টেন্টের লেংথের যে স্কোরটা সেই অনুযায়ী দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি ভাইয়া। এই তিনটা তো ডান। এরপরে এখন কি বলছে যে ফোকাস কিওয়ার্ডটা তুমি কন্টেন্টের বিগিনিংয়ে ব্যবহার করো নাই। আমি বলছি না যে আমরা কন্টেন্টের ইন্ট্রোডাকশনে কি ব্যবহার করব, আমার ফোকাস কিওয়ার্ডটা ব্যবহার করব, তাই না? কিন্তু আমার এখানে জি ব্যবহার ভাই। করা হয় নাই। আমি এটা নিজে টেকনিক্যালি এমন একটা কন্টেন্ট নিছি যেই কন্টেন্টটাকে অপটিমাইজ করা না। অপটিমাইজ করা যদি কোনো একটা কন্টেন্ট নিতাম তাহলে তো এখানে 100-তে 100ই দেখাতো, তাহলে তো আর আমি আপনাদেরকে দেখাতে পারতাম না, তাই না? জি ভাইয়া। সো আমি এবার তাহলে ইন্ট্রোডাকশনে এটা নিয়ে আসি। ইন্ট্রোডাকশনে ধরেন আমি আমার যে মেইন কিওয়ার্ড সেই মেইন কিওয়ার্ডটা বসালাম। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে গাইডলাইন হচ্ছে প্রথম 100 ক্যারেক্টারের মধ্যে যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার মেইন কিওয়ার্ডটা, এটা খুবই ভালো প্র্যাকটিস। সেমভাবে কনক্লুশনের ভেতরেও যদি আপনি ব্যবহার করতে পারেন শেষ 100 ক্যারেক্টারের মধ্যে, তাহলে গুড প্র্যাকটিস। আমার কথা কি ক্লিয়ার? বুঝছি ভাইয়া, মানে ইন্ট্রোডাকশনে প্রথম 100 ক্যারেক্টারের মধ্যে 100 ক্যারেক্টারের মধ্যে। সো ধরেন 100 ক্যারেক্টার যদি হয়, ধরেন কথার কথা আমি এই জায়গায় কিওয়ার্ডটা ব্যবহার করলাম। এবার দেখেন তো কি দেখাচ্ছে, ফোকাস কিওয়ার্ড আমি ফার্স্ট 10%-এর ভিতরে ব্যবহার করছি, গ্রিন। বুঝতে পারলেন? এবার একটু আমাকে আপনি বলেন তো, এই যে ব্যবহারটা করলাম এটা কি মিনিংফুল কোনো ব্যবহার হলো? না ভাইয়া। না, এটা মিনিংফুল হলো না ভাইয়া। আমি তাহলে স্কোরটাই কি সব কিছু কিনা আমাকে বলেন। না, স্কোরটা সবকিছু না ভাইয়া। এটা আসলে এই টুলটা আপনাকে জাস্ট একটা গাইডলাইন দিচ্ছে, কিন্তু আপনি নিজের এই যে এটাকে এইভাবে ব্যবহার করলে তো হবে না। তাহলে ইউজার ভাববে যে কি করলো, সে এইটুকু পড়ে এসে হঠাৎ করে এই জিনিসটা পেয়ে গেল, সে কোনো কিছুর মানে আগা মাথা কিছুই বুঝবে না। আপনাকে এই কিওয়ার্ডটা কিভাবে প্লেসমেন্ট করতে হবে, ন্যাচারালি, মানে যাতে সে পড়ার সময় মানে বুঝতেই না পারে যে এটাকে একটা কিওয়ার্ড হিসেবে আমি এখানে ব্যবহার করছি। ক্লিয়ার সবাই? ভাইয়া সেন্টেন্সের গঠন অনুযায়ী এটাকে প্রয়োগ করতে হবে। এক্স্যাক্টলি এই জিনিসটাই করতে হবে। সো এটাই হচ্ছে কিওয়ার্ড। যেখানে যেখানে কিওয়ার্ডের প্লেসমেন্ট করবেন, সেন্টেন্সের গঠন অনুযায়ী মিনিংফুলভাবে আপনি ব্যবহার করবেন, এবং শুনতে বা পড়তে যেটা অড মনে না হয়, অড ফিল না হয়, এটাকেই বলে ন্যাচারালি আপনার হচ্ছে অপটিমাইজ করা। যাই হোক, সো এরপরে এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, মানে কন্টেন্টের ভেতরে অ্যাটলিস্ট সে ফোকাস কিওয়ার্ডটাকে খুঁজে পেয়েছে। এর আগে কন্টেন্টের ভেতরেও খুঁজে পায় নাই, আর ইন্ট্রোডাকশনের ভিতরে তো খুঁজে পাই নাই। বুঝতে পারছেন? তাহলে আমার এই পর্যন্ত ডান। এখন আসেন, আমি যদি এইটাকে গ্রিন করতে চাই তাহলে আমার মিনিমাম কত ওয়ার্ড লাগবে? 802। মিনিমাম কত ওয়ার্ড লাগবে যদি এটাকে গ্রিন করতে চাই? বলছি 1800 ওয়ার্ড। আমার এখন পর্যন্ত যতটুকু স্কোর আছে ততটুকুর মধ্যে কতটুকু আমার 802 ওয়ার্ডের মধ্যে 61। এবার ধরেন কথার কথা আমি এইটাকে গ্রিন করার জন্য জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আসলে যে গ্রিন করতেই হবে ব্যাপারটা এরকম না, যে আপনাদেরকে দেখানোর জন্য যে কত ওয়ার্ড হলে ও আমাকে স্ট্যান্ডার্ড দেখায়, গ্রিন দেখায়। ধরেন আমি এইটুকু অ্যাড করে দিলাম কন্টেন্টের ভিতরে। এবার কি দেখাচ্ছে দেখেন তো, গ্রিন দেখাচ্ছে না? এখন আমার স্কোর কত দেখাচ্ছে? 69। আমার দেখেন তো বেসিক এসইও সব কি কমপ্লিট হয়ে গেছে? কমপ্লিট, ডান। এরপরে আসেন, এখানে বলতেছে সব গুড কোনটা? টাইটেল রিডেবিলিটিতে। সো সব গুড মানে কি, ওরা কি চায়? ওরা চায় ফোকাস কিওয়ার্ড ইউজড ইন দ্য বিগিনিং অফ দ্য এসইও টাইটেল। তার মানে বলতেছে যে তুমি যদি এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল করো, তাহলে টাইটেলের ভেতর তো মেইন কিওয়ার্ড রাখতে হবেই। শুধু রাখলেই হবে না, সেটা কোন দিকে থাকতে হবে? শুরুর দিকে থাকতে হবে। একটু দেখেন তো আমরা শুরুর দিকে রাখছি কিনা। জি ভাই। আমি যদি শেষের দিকে রাখতাম এটার ইম্প্যাক্টটা বেশি পড়তো, নাকি শুরুর দিকে রাখলে ইম্প্যাক্ট বেশি পড়ে? শুরুর দিকে রাখলে ইম্প্যাক্ট বেশি পড়ে। ক্লিয়ার সবাই? তাহলে এসইও ফ্রেন্ডলি একটা টাইটেল যখন আমরা তৈরি করব, আমরা মেইন কিওয়ার্ডটাকে
অবশ্যই এসইও টাইটেলের ভিতর রাখবো, এটা হচ্ছে প্রথম কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন, যতটা সম্ভব কোন দিকে রাখবো, বিগিনিং এর দিকে দিকে রাখবো। সো এটাই এই যে এখানে এটার জন্য এটাকে গ্রিন দেখাচ্ছে। এর পরেরটা কি, ইওর টাইটেল হ্যাজ এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে সেন্টিমেন্ট জিনিসটা কি। সেন্টিমেন্ট হচ্ছে ইমোশন। দেখেন, একটা কন্টেন্ট অলওয়েজ ভাইরাল হয় বা একটা কন্টেন্ট মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারে যদি সেটার ভিতরে ইমোশন থাকে। ইমোশনলেস কোনো কন্টেন্ট কখনো মানুষকে আকৃষ্ট করতে পারে না। ধরেন কথার কথা, আপনি যদি বলেন যে একটা ফেসবুকে একটা পোস্ট দিলেন এরকম যে আমি হেঁটে হেঁটে আসতেছিলাম, এরকম একটা পোস্ট দিছেন। এখন আমাকে একটু বলেন তো যে এইটার মধ্যে আসলে আপনি হেঁটে হেঁটে আসতেছিলেন, এর মধ্যে আসলে কোনো ইমোশন আছে বা কিছু আছে? এটা কি আসলে আপনাকে অ্যাট্রাক্ট করছে? এই কথাটা কিন্তু না। কোনো অর্থে আপনাকে অ্যাট্রাক্ট করে নাই, কারণ এটার মধ্যে কোনো ইমোশন নাই। কিন্তু আপনি যদি এভাবে বলতেন যে আমি অনেক কষ্ট করে মিরপুর 10 থেকে 12 নম্বর পর্যন্ত হেঁটে আসলাম, এবার দেখেন তো ইমোশন আছে কি নাই। অবশ্যই আছে ভাইয়া। অথবা আমি মিরপুর 10 থেকে 12 নম্বর হেঁটে হেঁটে আসলাম, ইনফ্যাক্ট এইটার মধ্যেও ইমোশন আছে কিনা? অবশ্যই আছে, আচ্ছা। কারণ আপনি এখানে কষ্ট বুঝাইতেছেন, তাই না? জি ভাইয়া। কিন্তু আমি হেঁটে হেঁটে আসলাম, এটার মধ্যে কোনো কিছু আছে? কোনো ইমোশন কিন্তু নাই। তাহলে এখানে সেন্টিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। সেন্টিমেন্ট 2 ধরনের হয়, না 3 ধরনের হয়। একটা হচ্ছে নিউট্রাল সেন্টিমেন্ট, একটা হচ্ছে পজিটিভ সেন্টিমেন্ট, একটা হচ্ছে নেগেটিভ সেন্টিমেন্ট। নিউট্রাল সেন্টিমেন্ট মানে যেটার মধ্যে কোনো ইমোশন নাই, তাহলে সেটা কি? নিউট্রাল। নিউট্রাল। আর যেটার মধ্যে আপনি পজিটিভলি মানুষকে ইন্সপায়ার করতেছেন বা পজিটিভলি মানুষ আপনার দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে, তাহলে সেটাকে কি ধরনের ইমোশন বলে? পজিটিভ ইমোশন। অনেক। আবার যেটার মধ্যে আপনি নেগেটিভ মানুষকে ইনফ্লুয়েন্স করতেছেন নেগেটিভ ভাবে, সেটা কি? নেগেটিভ Negative. ইমোশন। ধরেন আমি একটা কথা এইভাবে বললাম, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যে প্রতিদিন সকালে হাঁটাটা আমাদের জন্য খুব জরুরি। যদি আপনি সুস্থতা অর্জন করতে চান, সুস্থ এবং স্বাভাবিক জীবন চান, তাহলে রেগুলার আপনি হাঁটুন। এই যে এই কথাটা বললাম, এখানে ইমোশনটা কি ধরনের ইমোশন বলেন? এখানে পজিটিভ ভাইয়া। পজিটিভ ইমোশন। আমি মানুষকে কি করার চেষ্টা করতেছি? পজিটিভলি Motivate ইনফ্লুয়েন্স করার করার চেষ্টা চেষ্টা করতেছি। এই কথাটাকেই আমি ভিন্নভাবে এবার বলতে পারি, সেম কথাটা নেগেটিভ ইমোশন দিয়ে, যে প্রতিদিন সকালে না হাঁটলে আপনার জীবনের জন্য চরম ভুল করছেন এবং একটা সময় আপনি চরম অসুস্থতার মধ্যে দিয়ে সারাটা জীবন অতিবাহিত করতে হবে। এই একই কথা না বলেন তো? আমি জি এবার ভাইয়া। কিভাবে বললাম, কোন অ্যাপ্রোচে বললাম কথাটাকে? নেগেটিভ সেন্টিমেন্ট। নেগেটিভ সেন্টিমেন্ট দিয়ে। দেখেন একই কথা আপনি পজিটিভ সেন্টিমেন্ট অ্যাপ্লাই করেও বলতে পারেন, একই অর্থ প্রকাশ করে। আবার সেই একই অর্থ প্রকাশ করে আপনি সেটাকে নেগেটিভ সেন্টিমেন্ট দিয়েও বলতে পারেন। তাহলে সেন্টিমেন্টের ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি আপনাদেরকে এবার, মানে আপনি এসইও নিয়ে কাজ করেন আর নাই করেন, ওভারঅল যদি কন্টেন্টের কথা বলি, যে আপনি ইউটিউবে কাজ করতেছেন বা ফেসবুকে কাজ করতেছেন, বা আপনি নর্মালি আপনার একটা ফেসবুক পোস্টকে আপনি ব্রডার রিচ চাচ্ছেন, অনেক বেশি মানুষ পড়ুক, বেশি মানুষ এঙ্গেজ হোক, অলওয়েজ মনে রাখবেন কন্টেন্টের ভিতরে সেন্টিমেন্ট আপনার অ্যাড করতে হবে। হয় সেটা পজিটিভ সেন্টিমেন্ট, না হয় সেটা নেগেটিভ সেন্টিমেন্ট। যদি একটা নিউট্রাল কথা বলেন, তাহলে সেটা মানুষকে প্রভাবিত করবে না। সেটার ফিলটা এরকম হবে যে হু কেয়ার্স। ব্যাপারটা বুঝতে পারছেন? যে তাতে কি, বা ব্যাপারটা মানে আপনার প্রশ্নটা আসবে যে আপনি একটা কিছু একটা বলছেন, নর্মাল একটা কথা, তাতে কার কি আসে যায়? কিন্তু যখনই এটার মধ্যে সেন্টিমেন্টটা অ্যাপ্লাই করবেন, তখনই সেটা মানুষকে প্রভাবিত করবে। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা যদি যাই যে এই সেন্টিমেন্টগুলো আসলে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। সেন্টিমেন্ট অ্যাপ্লাই করার জন্য সেন্টিমেন্টাল ওয়ার্ড আছে। আপনি জাস্ট গুগলে যান, গুগলে যেয়ে লিখেন যে পজিটিভ সেন্টিমেন্ট,
ওয়ার্ডস অথবা ওয়ার্ড লিস্ট। আপনার কন্টেন্টের ভেতরে এই যে ওয়ার্ড লিস্টগুলো, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করলে সে কি ধরনের অ্যাপ্লাই হবে সেন্টিমেন্ট? পজিটিভ সেন্টিমেন্ট। পজিটিভ সেন্টিমেন্ট। এমন অসংখ্য ওয়ার্ড পাবেন যেগুলো পজিটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট করে। যেমন আই এম এক্সাইটেড, এটা কি ধরনের সেন্টিমেন্ট বলেন? পজিটিভ। তারপরে যদি বলেন আই এম টায়ার্ড, এটা কি ধরনের? এটা নেগেটিভ। নেগেটিভ। সো এগুলো কিন্তু মানে এক একটা ওয়ার্ডের কিন্তু সেন্টিমেন্ট থাকে। হ্যাঁ, আপনি হচ্ছে গুগলে লিখে সার্চ করবেন পজিটিভ সেন্টিমেন্টাল ওয়ার্ড, নেগেটিভ সেন্টিমেন্টাল ওয়ার্ড, তাহলে আপনি এই ধরনের সেন্টিমেন্টাল ওয়ার্ডগুলো পেয়ে যাবেন। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের ভিতরে হয় পজিটিভ সেন্টিমেন্ট দেন, না হয় নেগেটিভ সেন্টিমেন্ট দেন, যেটাই দেন সেন্টিমেন্ট থাকতে হবে। আমরা যদি এবার কন্টেন্টের ভিতরে যাওয়ার পর এখানে বলেন তো কি ধরনের সেন্টিমেন্ট দেওয়া হয়েছে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ সেন্টিমেন্টের ওয়ার্ড কি? বেস্ট কথাটা কি? একটা পজিটিভ ওয়ার্ড কথা। সো পজিটিভ ওয়ার্ড। সো আমার এখানে পজিটিভ সেন্টিমেন্ট দেওয়া হয়েছে। এখানে যদি দ্য ওর্স্ট কথা বলতাম তাহলে কি ধরনের সেন্টিমেন্ট দেওয়া হতো? নেগেটিভ সেন্টিমেন্ট দেওয়া হতো। সো আমরা সেন্টিমেন্ট অ্যাপ্লাই করছি। এরপরে বলা হয়েছে পাওয়ার ওয়ার্ড আর পজিটিভ সেন্টিমেন্টাল ওয়ার্ড কিছুটা সিমিলার কিন্তু একটু ডিফারেন্ট কোন অ্যাঙ্গেল থেকে? মার্কেটিংয়ের এমন কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো মানুষকে অনেক বেশি পরিমাণ প্রভাবিত করে কোনো অ্যাকশন নেওয়ার জন্য। এই ধরনের ওয়ার্ডগুলোকে বলে মার্কেটিং পাওয়ার ওয়ার্ড। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই ওয়ার্ডগুলো কি? যেমন সেমভাবে আপনি এখানে গুগলে যেয়ে লিখতে পারেন যে মার্কেটিং পাওয়ার ওয়ার্ড লিস্ট। এই ধরনের পাওয়ার ওয়ার্ড যখন আপনার কন্টেন্টের ভেতরে অ্যাপ্লাই করবেন তখন আপনার কন্টেন্টে মানুষজন ক্লিক করার প্রবণতা বেড়ে যাবে যদি টাইটেলে আপনি এটাকে অ্যাপ্লাই করেন। তাহলে আমরা এখানে যদি পাওয়ার ওয়ার্ডের কথা বলি, পাওয়ার ওয়ার্ডটা কি? পাওয়ার ওয়ার্ডটা হচ্ছে মেইনলি এখানে সেভ, মানে একজন মানুষের কিছু একটা সেভ করতেছে। সেভ এটা কি ধরনের ওয়ার্ড? এটা একটা পাওয়ার ওয়ার্ড। ইজি কথাটা কি? খুব সহজে আপনি কাজ করতে পারবেন। তাহলে এটা কি ধরনের ওয়ার্ড? এটাও একটা পাওয়ার ওয়ার্ড। হ্যাঁ, সো তাহলে পাওয়ার ওয়ার্ডও ব্যবহার করছি আমরা এখানে এবং সেন্টিমেন্টাল ওয়ার্ডও ব্যবহার করছি, যে কারণে আমাদের যেখানে এটাও পজিটিভ এটাও পজিটিভ। এরপরে বলতেছে ইউ আর ইউজিং নাম্বার ইন দ্য টাইটেল। টাইটেলের ভিতরে যদি নাম্বার থাকে তাহলে মানুষজনের অ্যাটেনশনটা খুব ভালো করে টাইটেল গ্র্যাব করতে পারে। যেমন এখানে আমরা নাম্বার ব্যবহার করছি, যে কারণে এটা গ্রিন দেখাচ্ছে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আপনার কন্টেন্টটা এরকম যেখানে নাম্বার ব্যবহার করার কোনো সিচুয়েশন নাই, তাহলে দরকার আছে? না। সো এটাকে যে গ্রিন করতেই হবে এরকম ম্যান্ডেটরি কোনো কিছু বলেন এটাকে আমার গ্রিন করা খুব বেশি দরকার? না। আমার যদি নাম্বার ব্যবহার করার সুযোগ থাকে তাহলে আমি করলাম, যদি দরকার না থাকে তাহলে শুধু করার দরকার নাই। ঠিক আছে, এরপরে আসেন, তাহলে এই দুইটাই আমার হয়ে গেছে। এরপরে আমরা এবার যাই অ্যাডিশনালে কি আছে সেগুলোতে। অ্যাডিশনালে আসলাম, আমাকে বলতেছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য সাবহেডিং। ওরা বলতেছে যে তোমার কোনো সাবহেডিংয়ের ভিতরে ফোকাস কিওয়ার্ড আমি খুঁজে পাইনি। আমি যে এর আগে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে সাবহেডিংগুলোর ভেতরে ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড থাকবে কি থাকবে না বলেন? থাকবে ভাই, অবশ্যই রাখবো, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমি আমার H1 হেডিংয়ের ভেতর তো রাখবই, একই সাথে আমার কন্টেন্টের লেংথ অনুযায়ী আমি রাখার চেষ্টা করব। ওই যে কন্টেন্টের আমি একটু আগে একটা ফ্রিকোয়েন্সি দেখিয়েছি না, যে কত ওয়ার্ড হলে কয়বার ব্যবহার করবেন, এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী আপনি চেষ্টা করবেন আপনার H2 এর ভেতরেও মেইন কিওয়ার্ড রাখতে, H3 এর ভেতরে রাখার চেষ্টা করবেন। যদি সম্ভব না হয় ব্যবহার করার দরকার নেই, মানে যেখানে সম্ভব অ্যাটলিস্ট আমার H2, H3, H4 এর ভিতরে আমার মেইন কিওয়ার্ডটা রাখাটা গুড প্র্যাকটিস। সো আমি ধরেন আমার মেইন কিওয়ার্ডটা কোনো একটা ধরেন H2 এর ভিতরে আমি বসাই দিই। এবার ধরেন এখানে আমি